আছে সাউন্ড? হ্যাঁ। আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর, সবাই কেমন আছো? শুনতে পাচ্ছ কিনা একটু জানাই দিও। হ্যাঁ সাকিব, এই যে রিপ্লাই দিলাম, ওয়ালাইকুম আসসালাম, তোমাকে দেখছি ফেসবুকে। আহ তো কি খবর, সবার কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আমরা আজকে থেকে মূলত যে ক্লাসগুলো শুরু হবে এগুলা থেকে কিন্তু প্রচুর ম্যাথ প্রবলেম আসে, বুঝছো? সো ম্যাথ প্রবলেম গুলো আমরা দেখবো এবং থিওরিটা আসলে এখান থেকে কিছু দূর আলোচনা আমরা অবশ্যই করব। এখানে তোমাদের কিছুটা ত্রিকোণমিতির জ্ঞান লাগবে এবং আসলে টপিকগুলো খুব সহজ, সিম্পল, একদম কঠিন করবা না। জিনিসগুলা কিন্তু খুবই সহজ, খুবই সিম্পল। ঠিক আছে? ওকে। রাজশাহীতে আসলেন না, আর বলো না। গত 2 দিন ঢাকায় প্রোগ্রাম করার পরে আজকে হচ্ছে মানে আর এনার্জি ছিল না আসলে, আজকে গেলে আর ক্লাস নিতে আসতে পারতাম না। হ্যাঁ, সামান্তরিক সূত্রটা নিয়েই আজকে কিন্তু কথাবার্তা হবে। ঠিক আছে? বগুড়ায় আসবো কিনা, বগুড়ায় হয়তো আমাদের কয়েকজন ভাই যেতে পারেন, শিওর না এখনো, ক্লাস থাকলে আর যাওয়া হয় না। হ্যাঁ, সুদীপ গোস্বামী, ভালো আছি বস, ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে। একটু অসুস্থ, ওই যে এখনো কমে নাই আর কি। জোস। তো কাশি এখনো কমে নাই, রাইট। ময়মনসিংহে আমাদের থেকে টিচাররা যাবেন, ইনশাল্লাহ বেশ কয়েকজন টিচাররা যাবেন। আহ হ্যাঁ, স্বর্ণজিৎ সাহা কৃষ্ণ দেখতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ, জান্নাতুল নাইম প্রেমা দেখতে পাচ্ছি ফেসবুকে কমেন্ট। নওগাঁতে আসবেন স্যার। হয়ে যায় এই আর কি। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো সবাই জানাই দিও। গতকাল দেখা হয়েছিল আপনার সাথে ফ্রম গিওর। বুঝলে? ওকে, জোস। তো আশা করি শুনতে পাচ্ছ এবার সবাই। আমাদের অ্যাপে হচ্ছে একটু ঝামেলা হয়েছিল, পরে আবার এখন ঠিক হয়ে গেছে। ওকে। সো তাহলে দেখো, যেটা বলছিলাম, যে যখন তুমি ক্রিকেট খেলো বা খেলা দেখো বা গেম খেলছো, সেই সময় কিন্তু সেই সময় কিন্তু দেখা যায় যে আমরা আসলে একদম ওই একটা কাজেই সম্পূর্ণ মনোনিবেশ করতে পারি, সম্পূর্ণ ফোকাস ওই একটা কাজেই কিন্তু দিতে পারি। তো যখন আমরা পড়াশোনায় যাই তখন কিন্তু আসলে আমাদের নিজের থেকেই আগ্রহটা একটু কম আসে। এটা খুব স্বাভাবিক, এটাকে নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই, কিন্তু ফোকাস দিয়ে পড়া শুরু করলে তখন আস্তে আস্তে কিন্তু ইন্টারেস্টটা বাড়তে থাকে। দেখো যেটা হয়, যে খেলাধুলা বা হচ্ছে গেম খেলা এগুলোর ক্ষেত্রে কিন্তু এমনিতেই মনোযোগটা চলে যায়, তারপরে ফোকাস বাড়ে, তারপরে দেখা যায় ইন্টারেস্ট বাড়তে থাকে, ওটা এমনি হয়। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে তোমাকে আগে একটু কষ্ট করে জোর করে আগে ফোকাসটা ওখানে নিয়ে আসতে হবে, তারপরে তুমি একটু সময় দিলে তখন আস্তে আস্তে হিউজ একটা মজা পাবা। সো এইখানে যেটা আসলে দরকার সেটা হচ্ছে যে প্রথমে আগে মাথাটা স্থির রাখতে হবে, একটু ফোকাসে নিয়ে আসতে হবে। তো সেই ফোকাসটা আসলে আমরা অনেকভাবেই নিয়ে আসতে পারি। ফোকাসটা নিয়ে আসার জন্য তুমি আগে 1 মিনিট বা ধরো 30 সেকেন্ড, 30 সেকেন্ড বা 1 মিনিট, এরকম সময় ধরো 1 মিনিট, এই 1 মিনিট সময় তোমাকে নির্দিষ্ট কোনো একটা পয়েন্টের দিকে তাকায় থাকতে হবে। একদম 1 মিনিট ওই পয়েন্টের দিকে তাকায় থাকবা এবং অন্য আর কোনো দিকে তাকাবা না। তাহলে দেখবা যে তোমার তখন যত দিকে ডিস্ট্রাকশন ছিল সেই ডিস্ট্রাকশন গুলা কিন্তু কেটে যাচ্ছে। তুমি জোর করে মস্তিষ্কটাকে চেষ্টা করছো যে একটা ফোকাস পয়েন্টের মধ্যে নিয়ে আসতে, একটা ফোকাসের মধ্যে নিয়ে আসতে। তো তখন না অটোমেটিক্যালি তুমি আসলে আস্তে আস্তে ফোকাসড হয়ে যাবা। যেটা খেলা দেখার সময় আমাদের ফোকাস দেওয়া লাগে না, অটো ফোকাস চলে যায়, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আগে ফোকাসটা নিয়ে আসতে হয়। তো সেটা নিয়ে আসার জন্যই তোমার হচ্ছে আগে 1 মিনিট সময়, এটা অনেক সময় এটাও করতে পারো। আমাদের এক টিচার শিখাইছিলেন এভাবে, যে তুমি হচ্ছে ঘড়ির কাঁটা, যে সেকেন্ডের কাঁটা 1 মিনিট, তুমি ঘড়ির একদম মাঝখান বরাবর তাকায় থাকো
এবং সেকেন্ডের কাঁটা যতক্ষণ না একবার পুরাপুরি ঘুরে আসছে ততক্ষণ পর্যন্ত ওই মাঝখানের কাঁটার দিকে ফুল একদম, আর অন্য কোনো দিকে না তাকায় ওইখানে ফুললি কনসেন্ট্রেট করো। তো তাইলে কি হবে, মাথাটা স্থির হয়ে যাবে, ততক্ষণে ডিস্ট্রাকশন গুলা কেটে যাবে, সরে যাবে, এবং তারপরে তুমি যেই কাজে করতে চাও সেই কাজে কমপ্লিট ফোকাসটা দিতে পারবা। ঠিক আছে, ওকে। তো তাহলে চলো আমরা আস্তে আস্তে শুরু করি। আমাদের আজকে খুব ইন্টারেস্টিং একটা পড়ার পার্ট, আমরা আজকে সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা করব। হ্যাঁ, কিভাবে পড়া শুরু করেছিলাম হাবিজাবি, এই কথাবার্তাগুলো হবে, ডেফিনেটলি হবে, এগুলো নিয়ে কোনো চিন্তা করো না। ঠিক আছে। না, মেসেঞ্জার গ্রুপ খুবই বাজে জিনিস আসলে। মেসেঞ্জার গ্রুপ খোলা যাবে না, কারণ মেসেঞ্জার গ্রুপে দেখা যায় অনেক বেশি ডিস্ট্রাকশন হয়। আমরা ডিস্ট্রাকশনটা অ্যাভয়েড করার জন্যই প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি যাতে করে তোমাদের ফেসবুক বাদ দিয়ে পুরোটা অ্যাপে শিফট করা যায়। তোমাদের ব্যাচ থেকেই পারবো কিনা এটা নিশ্চিত না, কিন্তু লাইভ ক্লাসটা পুরোটাই আমরা চাই যাতে করে অ্যাপের মধ্যেই নেওয়া যায়। কারণ ওই টুংটাং করে একটা নোটিফিকেশন আসবে, সাথে সাথে অন্য জায়গায় চলে যাবা, অন্য একটা ভিডিও আসবে, ভুলেই যাবা যে ক্লাস হচ্ছিল। সো ফেসবুক আসলে খুবই ওখানে একটা বড় রকমের ডিস্ট্রাকশন হয়। সো অ্যাপের মধ্যে ইদানিংকালে কিছু একটা টুকটাক ঝামেলা হলে হতে পারে, থাকতে পারে, কিন্তু এই ইস্যুটা ফিক্স হয়ে যাবে ইনশাল্লাহ তাড়াতাড়ি। ঠিক আছে, ওকে। তো চলো আমরা তাহলে শুরু করি। এই ভোলা টোলা ওই যে যেটা বললাম, সব জায়গাতেই যাইতে ইচ্ছা করে, কিন্তু একাডেমিক প্রোগ্রামের কারণে হয়তো বা সামনে যেখানেই যাই না কেন পেজের মধ্যে আগে থেকে জানাই দেওয়া হবে। ঠিক আছে, এটা নিয়ে আর জিজ্ঞেস করো না। ওকে, তো আমরা একটা কাজ করি, এখন কমেন্ট অফ করে দেই, কারণ এখন দেখা যায় যে সবাই মনোযোগ দিয়ে যেহেতু ক্লাস করতে চাই, তো আমরা কমেন্টটা একদম অফ করে দেই। ওরা হচ্ছে, তা না হলে দেখা যাবে যে হঠাৎ করে একজন নতুন কেউ আসবে, সে এসে হচ্ছে আবার আরেকটা প্রশ্ন করবে, সো ডিস্ট্রাক্টেড হয়ে যাবে। আমরা কমেন্ট কি অফ করতে পারছি? হ্যাঁ, অফ করে দিই। ওকে, সো এখন আপাতত তোমরা হয়তো কমেন্ট সেভাবে করতে পারবা না। ভাই ফেসবুকে ক্লাস নিবেন না, ফেসবুকে ভিডিও ছাড়া, হ্যাঁ ফেসবুকে ভিডিও চলছে। ঠিক আছে, ওকে। সো চলো আমরা তাহলে শুরু করি, 10 মিনিট হয়ে গেছে, সবাই মোটামুটি জয়েন করে ফেলেছে। তোমাদের চ্যাটিং অপশনটা এখন অফ করে দেওয়া হয়েছে, আমরা এখন ফুল যাতে কনসেন্ট্রেট করতে পারি, মনোযোগ দিতে পারি একটা পার্টে। ওকে, তো সবাই খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা পিসি যেখানে তুমি ক্লাস করছো তোমার হাত থেকে এক হাত দূরে রেখে তারপরে তুমি হচ্ছে খাতায় তোলো, যা কিছু পড়ছো খাতায় লেখা শুরু করো। ঠিক আছে, যা কিছু দেখাচ্ছি, আর সম্পূর্ণ মনোযোগ দাও। এবং যেটা সবসময় আমি বলি, কখনোই লিভ নেওয়ার চিন্তা করবা না, তাইলে তুমি মনে করো শেষ, পিছায় যাবা। যখন মনে করো পড়তে বসছো, হয়তো রেকর্ড ক্লাসই করছো, তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া ঠিক আছে 10 মিনিট তো পড়ছি, এবার একটু ঘুরে আসি, শেষ, ওইটার পড়া হবে না তোমার। তো এই জন্য যখনই উঠতে ইচ্ছা করবে তখনই নিজেকে এরকম একটা বুঝ দিবা যে আমি যদি এখন উঠে যাই তার মানে আমি হয়তোবা এইচএসসি তে জিপিএ 5 পাওয়া আমার দরকার নাই, সেটা আমি এগ্রি করতেছি। বা আমার হয়তো ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া দরকার নাই, বা আমার হয়তো বুয়েটে চান্স পাওয়া দরকার নাই, সেটা আমি এগ্রি করছি। এই চিন্তাটা মাথার মধ্যে ঢুকাই ফেলবা যে আমি এখন উঠে যাওয়া মানেই এটা বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখবা যে খাতার প্রতি মানে ক্লাসের প্রতি একটা মনোযোগ ধরে রাখতে পারবা। তো এটা 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 মাথায় নিবা, কারণ হচ্ছে আমাদের বেশিরভাগ সময় মন একটু ছটফট ছটফট বেশি করে। তো 10-15 মিনিট পরে আমাদের মনে হয় যে আমরা এবার উঠে যাই, এবার আর না পড়ি। তো এটা ধরে রাখার জন্য নিজের মাইন্ডসেটে পরিবর্তনটা আনতে হবে। তো এটা পরিবর্তন আনতে পারো এইভাবেই যে যখন দেখবা যে 2 ঘন্টার কমে বা আধা ঘন্টার কমে তোমার হচ্ছে উঠে যেতে ইচ্ছা করছে, তখন নিজেকে এভাবে করে বুঝাবা যে না, আমি এখন যদি উঠে যাই তার মানে আমাকে বুয়েট স্যাক্রিফাইস করতে হবে, আমাকে এইচএসসি তে জিপিএ 5টা স্যাক্রিফাইস করতে হবে। ঠিক আছে, একদম এভাবে একটা রিজিড কনক্রিট একটা ফোকাস নিয়ে তারপরে থাকো ক্লাসের মধ্যে। একদম অফলাইন ক্লাস যেরকম সিনসিয়ারলি করো, সিরিয়াসলি করো, অনলাইনে যদি সেই রকম এফোর্ট তুমি দাও, তুমি অনেক দূর আগে যাবে ইনশাল্লাহ। চলো শুরু করি আমরা। তো আজকে সূত্র হচ্ছে সামান্তরিক সূত্র। আমরা মূলত কিন্তু ভেক্টর যোগের যে সূত্রগুলো দেখছিলাম সেইগুলোই হচ্ছে আমরা দেখব। আমরা এর আগে কিন্তু অনেকগুলা ভেক্টরের যোগের নিয়ম কানুন দেখেছিলাম, কিন্তু সেগুলোর সাথে এটার পার্থক্যটা হচ্ছে আগের সবগুলো আমরা হচ্ছে জ্যামিতিক ভাবে বের করেছিলাম। তো এইবারও না আমরা জ্যামিতিক উপায়ে বের করব, সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধি নির্ণয়টা আমরা ইয়া দিয়েই করব, যে জ্যামিতিক উপায় করব, কিন্তু জ্যামিতিক উপায়ের পাশাপাশি আমরা হচ্ছে এখান থেকে ম্যাথমেটিক্যাল ভ্যালু গুলো বের করতে পারবো, যে লব্ধির মান কত বা দিকটা কোন দিকে, সেটাও কিন্তু আমরা বের করতে পারবো। ঠিক আছে, এখন দেখো এটা আসলে কি বলছে সেটা আগে একটু পড়ে ফেলি। এখানে যেটা বলছে, কোন সামান্তরিকের একটি কৌণিক বিন্দু থেকে, কোন একটি কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয়ে যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুইটি সমজাতীয় ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ওই বিন্দুতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ ভেক্টর দ্বয় লব্ধি নির্দেশ করে। হ্যাঁ, ভাষা পড়ে আসলে কিছুই বোঝা যায় না, একটু টাফ হয়ে যায়, আমি আগে ছবি এঁকে দেখাই তাহলে তুমি বুঝতে পারবা। তার আগে একটা জিনিস তোমাকে একটু বলে দিই, সেটা হচ্ছে ভেক্টর শিফটিং। ভেক্টর শিফটিং
এই জিনিসটার মানে আসলে কি? ভেক্টর শিফটিং মানে হচ্ছে ভেক্টরকে সরানো। কেমন? ভেক্টরকে সরানো। সো ভেক্টর, খেয়াল করো, যখন আমরা একটা ভেক্টরকে সরায় অন্য আরেকটা জায়গায় নিব, ভেক্টর কিন্তু দুইটা এখানে পার্ট আছে। একটা হচ্ছে ভেক্টরের মান, যেটা আমরা বুঝি কি দিয়ে, তার দৈর্ঘ্য দিয়ে। দৈর্ঘ্য যত বড় হবে মান তত বড় হবে। এবং আরেকটা হচ্ছে ভেক্টরের দিক। সো দিকটা হচ্ছে আমরা ওই অ্যারো হেড দিয়ে বুঝে থাকি, বা তীর চিহ্ন যেটা আছে সেই তীর চিহ্ন দিয়ে কিন্তু বুঝে থাকি। এখন মনে রাখবা, যদি আমরা এই ভেক্টরটাকে সরায় অন্য কোনো জায়গাতে নিতে চাই, তাহলে আমাকে এমন ভাবে এটাকে সরাতে হবে যেন তার দৈর্ঘ্যের কোনো পরিবর্তন না হয় এবং তার দিকের কোনো পরিবর্তন না হয়। সাপোজ আমি যদি ভেক্টরকে সরায় এই জায়গায় নেই, দেখো খেয়াল করে দিক কিন্তু ওই একই দিকে নির্দেশ করছে, যে হয়তোবা পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ ওই একই দিকে নির্দেশ করছে, বা ভূমির সাথে 30 ডিগ্রি কোণ একই কোণ নির্দেশ করছে, এবং দৈর্ঘ্যটাও দেখো সেম আছে। তার মানে এটা যদি 5 নিউটনের একটা ভেক্টর হয়, এটাও কিন্তু 5 নিউটনের একটা ভেক্টর। এখন তোমার মাথায় যেটা প্রশ্ন আসছে যে ভাই আমরা হচ্ছে এইখানে ভেক্টর শিফট করব কেন? ভেক্টর শিফট আসলে অনেক কারণেই করা লাগবে, সামনে আমাদের একটু পরে এটা প্রয়োজন হবে। সো ভেক্টর শিফট করা লাগবে সামনে। তো ভেক্টর শিফট কিভাবে করতে হয় সেটাই আমরা দেখলাম, যে এমন ভাবে শিফট করতে হবে যাতে করে ভেক্টরটা পরিবর্তিত না হয়ে যায়। দৈর্ঘ্য পরিবর্তন হয়ে গেলে তো ভেক্টরটাই চেঞ্জ হয়ে যাবে, তারপর দিক পরিবর্তন হয়ে গেলেও তো ভেক্টরটা পরিবর্তন হয়ে যাবে। সো আমরা এমন ভাবে ভেক্টরটাকে সরাবো যাতে করে ভেক্টরের মান চেঞ্জ না হয় এবং দিক যেটা আছে সেই দিকটাও যেন পরিবর্তিত না হয়। ঠিক আছে, এক্সেলেন্ট। তাহলে এবার দেখো আমাদেরকে যেটা বলছে আসলে এখান থেকে, সেটা হচ্ছে যে সাপোজ আমাদের কাছে একটা সামান্তরিক আছে। সাপোজ আমাদের কাছে একটা একটা সামান্তরিক আছে, ঠিক আছে? ওকে, সো এখান থেকে খেয়াল করো, মনে করো এখানে যেটা বলছে যে এই দিকে একটা ভেক্টর কাজ করছে, এই দিকে একটা ভেক্টর কাজ করছে, এবং এই দিক বরাবর একটা ভেক্টর কাজ করছে। খেয়াল করো, মনে করো এখানে একটা ফুটবল রাখা আছে। তো এই ফুটবলের উপরে আমি এই দিক বরাবর হয়তোবা 5 নিউটনের একটা বল প্রয়োগ করেছি, এবং এই দিক বরাবর হয়তোবা 8 নিউটনের একটা বল প্রয়োগ করেছি। তাদের মধ্যবর্তী যে কোণ, সেই কোণটা হয়তোবা 30 ডিগ্রি। তো তাহলে যখন আমি এই ফুটবলটার উপরে একই সাথে 5 নিউটন বল এবং 8 নিউটন বল প্রয়োগ করব, এবং তাদের মধ্যবর্তী কোণ এরকম 30 ডিগ্রি হবে, তখন এই ফুটবলটা কি আসলে 5 নিউটন বরাবর যাবে? না। এই ফুটবলটা কি আসলে 8 নিউটন বরাবর যাবে? না, কারণ এখানে একটা বল কাজ করছে না, অনেকগুলা বল কাজ করছে। তো তাহলে দেখা যাবে যে এই ফুটবলটা কিন্তু পুরাপুরি ওর কথাও শুনবে না, পুরাপুরি ওর কথাও শুনবে না, এদের মাঝামাঝি কোনো একটা দিকে কিন্তু এটা চলে যাবে। সো তাহলে আমাদের কি সূত্রে যেটা বলছে যে লব্ধি যেটা হবে, সেই লব্ধিটা হচ্ছে এই যে সামান্তরিকের যে কর্ণটা, সে কর্ণটা হচ্ছে লব্ধিটা নির্দেশ করবে। ঠিক আছে, এই সামান্তরিকের কর্ণটাই হচ্ছে ওই দুইটা বলের লব্ধি নির্দেশ করবে। ঠিক আছে, অর্থাৎ বলটা হচ্ছে মানে এই যে ফুটবলটা আছে সেটা এই দিক বরাবর একটা নেট ফোর্স পাবে, এই ফুটবলটা এই দিক বরাবর একটা নেট ফোর্স পাবে। ঠিক আছে, ওকে। সো তাহলে দেখো এখানে আসলে ভাইয়া জিনিসটা কি ত্রিভুজ সূত্রের মতন নাকি? মানে এটা কি আমরা এতদিন যে সূত্র শিখে আসছি বা গতকালকে যে সূত্রটা দেখছিলাম, সেটার থেকে কি এটা একই রকম না আলাদা, সেটাও আমরা একটু বুঝতে চাই। খেয়াল করে দেখো, আমরা যদি দুইটা ভেক্টরকে একটু নেই এভাবে, আমরা যদি দুইটা ভেক্টরকে নেই, আগের বার আমরা যখন সাধারণ সূত্র পড়েছিলাম তখন বলতো দুইটা ভেক্টর যোগ করার ক্ষেত্রে নিয়মটা কি ছিল? নিয়মটা ছিল এরকম, এই ভেক্টরের শেষ বিন্দুর সাথে এই ভেক্টরের আদি বিন্দুকে যুক্ত করে দিব, এবং তারপরে প্রথমটার শুরু আর পরেরটার শেষ মিলে যে ভেক্টরটা হবে সেটাই হচ্ছে এই দুইটা ভেক্টরের যোগফল, তাই না? এটাই কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের একটার শেষের সাথে আরেকটা শুরু যোগ করার পরে যে প্রথমটার শুরু আর পরেরটার শেষ এটা একত্রে যুক্ত করে দিলে যে ভেক্টরটা পাবো সেটাই কিন্তু প্রথম দুইটা ভেক্টরের লব্ধি নির্দেশ করত। সো এই লব্ধিটা যা নির্দেশ করছে খেয়াল করে দেখো, আমাদের ওইটা কিন্তু একই রকম লব্ধি নির্দেশ করছে। খেয়াল করে একদম একটার সাথে আরেকটা কিন্তু পুরোপুরি ভাবে পড়ে গেছে। সো দুইটা ভেক্টর কিন্তু আসলে একই রকম, একদম পারফেক্টলি কিন্তু একই রকম। তো এখানে যেটা বলতে চাচ্ছিলাম
যে সাধারণ সূত্র থেকে তুমি যে লব্ধির রেজাল্টটা পাচ্ছ, সামান্তরিক সূত্র দিয়েও কিন্তু লব্ধির সেই একই রেজাল্ট তুমি বের করতে পারছো। সামান্তরিকের যে কথাটা সেটা কি, যে একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু মানে কি, পাশাপাশি দুইটা বাহু। তো দুইটা সন্নিহিত বাহু দিয়ে যদি দুইটা ভেক্টর নির্দেশিত হয়, তাহলে ওই দুইটা ভেক্টরের লব্ধিটা হবে এই যে সন্নিহিত বাহুর যে কর্ণটা আছে, এদের যে কর্ণটা, সে কর্ণ বরাবর হচ্ছে আমাদের লব্ধিটা নির্দেশিত হবে। কোন সামান্তরিকের একটা কৌণিক বিন্দু হতে অঙ্কিত, এই যে কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয়, এই যে সন্নিহিত বাহুদ্বয় যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুইটা সমজাতীয় ভেক্টরকে নির্দেশ করে, এই যে এই কণার উপরে সমজাতীয় ভেক্টর হতে হবে কিন্তু, মানে এখানে আছে বল, এখানে আছে বেগ, আমি কিন্তু বলের সাথে বেগের লব্ধি করতে পারবো না। যেমন তোমাকে যদি বলা হয় যে ভাইয়া একটা বস্তার মধ্যে 5 কেজি চাল আছে আর 2 কেজি চিনি আছে, তো তাহলে টোটাল লব্ধি কত, এটার কিন্তু লব্ধি আলাদা আলাদা করে করতে হবে। যে ঠিক আছে এই বস্তার মধ্যে কি কি আছে, 7 কেজি, আমি কিন্তু কিছু বলতে পারবো না, আমাকে এটাই বলতে হবে 5 কেজি চাল আছে, 2 কেজি চিনি আছে, দুইটা কিন্তু যোগ করা যায় না। সো একই কথা এখানেও, যে সমজাতীয় যখন আমরা বলছি, তখন কিন্তু ভাইয়া এটা যদি 5 নিউটন হয়, এটা যদি বল নির্দেশ করে, এটাকেও কিন্তু ফোর্সই নির্দেশ করতে হবে। সো এটাই বললো, কোন সামান্তরিকের একটা কৌণিক বিন্দু হতে, এই যে কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয়, এই বাহু এই বাহু, যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত, যদি কোনো কণার উপর, এই যে এইটা হচ্ছে কণা, সেই কণার উপরে ক্রিয়ারত দুইটা সমজাতীয় ভেক্টরকে নির্দেশ করে, এই যে ক্রিয়ারত দুইটা সমজাতীয় ভেক্টর, দুইটাই ফোর্সকে নির্দেশ করছে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ, এই যে এই বিন্দু হতে সামান্তরিকের যে কর্ণটা পাবো, সেটাই হচ্ছে ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করে। তো আশা করি এই পার্টটা তোমরা সবাই বুঝতে পেরেছো, যে আসলে আমরা এখান থেকে কিভাবে করে বের করছি। তুমি দেখো একইভাবে কিন্তু আমরা এটাকে ত্রিভুজ সূত্র দিয়েও প্রকাশ করতে পারি, রেজাল্ট কিন্তু সেম। ত্রিভুজ সূত্রের বেলাতে কি বলতো, যে একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে যদি দুইটা ভেক্টর থাকে, তাহলে অপর বাহুটা বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করে। তো তাহলে এখানে তো আলটিমেটলি একই কাহিনী হচ্ছে, জাস্ট কি করছি আমরা এখানে, এই যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটাকে শিফট করে আমরা এখানে নিয়ে আসছি, আর এখানে যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটাকে শিফট করে আমরা এখানে নিয়ে গেছি। তাহলে দেখো এটা কিন্তু এই সামান্তরিকটাই আসলে হয়ে গেছে, এটা কিন্তু এই সামান্তরিকটাই হয়ে গেছে। তো এখানে কি ভেক্টর চারটা না, আমরা তো এইটাকে আসলে সরাই দিছি, এই ভেক্টরটাকে তো আসলে সরাই দিছি, এই যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটাকে তো আসলে সরাই দিছি, মূলত এই দুইটাই কিন্তু ভেক্টর কাজ করছিল। সো কতগুলা মেথড আমরা ইউজ করলাম, কিন্তু রেজাল্ট কিন্তু একই। এটা ত্রিভুজ সূত্র দিয়েও লব্ধির যে ফল পাবো, আমরা বহুভুজ সূত্র দিয়েও একই পাবো, আমরা সাধারণ সূত্র দিয়েও একই রেজাল্ট পাবো, ইভেন সামান্তরিক সূত্র দিয়েও দেখলাম রেজাল্টের কিন্তু কোনো তারতম্য আসলে হয় না। সো তুমি যোগটা যেই মেথডেই করো না কেন, যোগ ফল যেটা সেটা কিন্তু বস একই রকমের আসবে। সো এটা আশা করি একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে সবার, রাইট? যে হচ্ছে আমাদের যেই দুইটা ভেক্টর, যেমন এখানে দুইটা ভেক্টর আছে, সো এই দুইটা ভেক্টরের লব্ধি কিন্তু এটাই হবে, সেটা তুমি ত্রিভুজ সূত্র দিয়ে করো, সাধারণ সূত্র দিয়ে করো, যে বা যা খুশি তাই দিয়ে করতে পারো। কিন্তু সামান্তরিক সূত্রের ক্ষেত্রে নিয়মটা কি, ত্রিভুজ সূত্র বা সাধারণ সূত্রের ক্ষেত্রে যে নিয়মটা ছিল সেটা হচ্ছে একটা শেষের সাথে আরেকটা শুরুকে আমাদের অ্যাড করতে হতো, একটা শেষের সাথে আরেকটা শুরুকে আমাদের অ্যাড করতে হতো। কিন্তু সামান্তরিক সূত্রের ক্ষেত্রে এটা আমরা খেয়াল রাখবো, যে আমাদের এখানে দুইটা ভেক্টরের আদি বিন্দুকে এক বিন্দুতে আনতে হচ্ছে, এটা খেয়াল রাখো, এটা স্পেশালিটি কিন্তু, যে আমরা যখন সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করছি, তখন আমাদের এই যে দুইটা ভেক্টর, দুইটা ভেক্টরের আদি বিন্দুকে এক বিন্দুতে আনতে হচ্ছে, এই ভেক্টর এই ভেক্টরের আদি বিন্দুকে এই বিন্দুতে কিন্তু আনতে হচ্ছে, ঠিক আছে? আর সাধারণ সূত্রের বেলায় কি ছিল, একটা শেষের সাথে আর একটা শুরু ছিল, সেভাবে করে আমরা তখন আদি থেকে শেষ হিসাব করে লব্ধি বের করছিলাম। সো এইবার আমাদের কাজটা হচ্ছে আসল, এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে, এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে এই সামান্তরিক সূত্র থেকে, এই যে যেমন বললাম যে ভাই এটা হচ্ছে 5 নিউটন, এটা হচ্ছে 8 নিউটন, সো এইটুকু দৈর্ঘ্য মানে যদি 5 নিউটন বোঝায়, এইটুকু দৈর্ঘ্য মানে যদি 8 নিউটন বোঝায়, তাহলে আমি জানতে চাই এতটুকু দৈর্ঘ্য মানে কত নিউটন বোঝাচ্ছে। অর্থাৎ এই দুইটা বল একত্রে কাজ করার ফলে নেট ফোর্সটা কত হলো, সেটা আমরা এখন বের করতে চাচ্ছি। বুঝতে পারছো, মান হিসেবে বের করতে চাচ্ছি। সো কাহিনীটা কি আবার শোনো, এটা যদি 5 নিউটন হয়, এটা যদি 8 নিউটন হয়, সো তাহলে এই 5 নিউটন আর 8 নিউটন দুইটাকে ভেক্টর রূপে যোগ করার পরে আমাদের টোটালটা কত আসবে, 6 আসবে, 7 আসবে, কত আসবে সেটা আমি জানতে চাচ্ছি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই ভেক্টরের দিকটা কোন দিকে, এই দিকটা আমি মাপতে চাই। সো যদি 8 নিউটন ভেক্টরটা 5-এর সাথে 30 ডিগ্রি কোণে থাকে,
আমরা এটাও জানতে চাই যে এই যে আমাদের লব্ধি যে ভেক্টরটা হয়েছে সেই ভেক্টরটা আসলে 5 নিউটনের সাথে কত কোণে আছে, এই থিটার মানটা কত সেটা আমি বের করতে চাচ্ছি, বা আলফার মানটা কত সেটা আমি বের করতে চাচ্ছি। সো দেখো ত্রিভুজ সূত্রে তারপরে হচ্ছে সাধারণ সূত্রে কিন্তু আমরা কি করে আমরা ভ্যালু বের করব সেটা নিয়ে কিন্তু কোনো আলোচনা করিনি। সামান্তরিক সূত্রের স্পেশালিটি এটা যে এই সূত্রে এসে আমরা হচ্ছে এটা যদি 5 হয়, এইটুকু দৈর্ঘ্য যদি 8 হয়, তাহলে এইটুকু দৈর্ঘ্য আসলে কত সেইটা বের করার জন্য এখন একটা চেষ্টা করব যে এটা কি 10, এটা কি 12, এটা কি 6, 7, কত হবে এটা, সেটা আমরা বের করতে চাচ্ছি। এবং এটাও বের করতে চাচ্ছি যে ডিরেকশনটা কোন দিক বরাবর কাজ করছে। ওকে, সো তাহলে চলো আমরা এটা শুরু করি। এখানে মনে করো আমাদের কাছে দুইটা ভেক্টর আছে। সো এখানে যে দুইটা ভেক্টর আছে সেই দুইটা ভেক্টর হচ্ছে একটা এইটা আর একটা হচ্ছে মনে করলাম এই ভেক্টরটা, ঠিক আছে। সো এইখান থেকে আমরা যেটা করব ওকে, সো এখানে না, এখানে একটা জিনিস ছোট্ট করে তোমাদের একটু মিস হয়ে যেতে পারে, সেটার জন্য আমি একটা কাজ করব এখন, সেটা হচ্ছে এটা কিন্তু ভেক্টর না, ভেক্টর এখানে কিন্তু নাই এবং এখানেও কিন্তু ভেক্টর নাই। আমি যেটা করব এটাকে আসলে ডিলিট করে দিব, এটাকে ডিলিট করে দিব। ওকে, সো দেখো এখানে মনে করো আমাদের কাছে দুইটা ভেক্টর আছে, একটা পি একটা কিউ। কি কি আছে ভাইয়া? এই ভেক্টরটা মনে করো মান হচ্ছে পি ভেক্টর এবং এই ভেক্টরটা আছে সেটার মান মনে করো কিউ ভেক্টর। কেমন? এটার মান ওই যে 8, 10 কিছু একটা হবে, সো এটাকে পি দিয়ে প্রকাশ করছি, এটাকে কিউ ভেক্টর দিয়ে প্রকাশ করছি। এখন আমাদের কাজ হচ্ছে যে ভাই আমি চাই আমি চাই আমি চাই এই দুইটা ভেক্টরের লব্ধি নির্দেশ করতে। সো লব্ধি যদি বের করতে হয়, লব্ধি কোনটা হবে? এই দুইটার যে যোগফল সেটাই কিন্তু হবে লব্ধি, ঠিক আছে। এই সামান্তরিকের যে কর্ণটা হবে এই কর্ণটাই কিন্তু হবে লব্ধি। সো আমাদেরকে কি কি দেওয়া আছে? আমাদেরকে দেওয়া আছে যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, পি আর কিউ, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। সো এই কোণটা কিন্তু আমাদের ধরে নিলাম থিটা। সো আমাদেরকে বের করতে হবে যে এইখানে যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা যদি আর ধরি আমি, হ্যাঁ, এই লব্ধির মান যদি আর হয় তাহলে আর সমান সমান কত সেটাই আমাকে এখন বের করে দেখাতে হবে। ওকে, ভেরি গুড। সো এটা তোমাদের না তুললেও হবে খাতায়, এটা জাস্ট প্রমাণটা দেখাচ্ছি, এটা না তুললেও হবে, কোনো অসুবিধা নাই। সো এখন দেখো আমরা যেটা করব প্রমাণটাকে করার জন্য বা সহজ করার জন্য আমরা প্রথমে ওই বাহুটা থেকে প্রথমে আগে আমরা একটা 90 ডিগ্রি আঁকলাম, হ্যাঁ, এই বাহুটাকে একটু এক্সটেন্ড করলাম, তারপর তার উপর একটা লম্ব টানলাম, ঠিক আছে, ভেরি গুড। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এই অ্যাঙ্গেলটা পুরাটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও কি হবে? এই অ্যাঙ্গেলটাও কিন্তু থিটা নির্দেশ করবে। এই বাহুটা যদি কিউ হয় তাহলে এই বাহুটাও মান কিন্তু কিউ হবে। মানে বলতে চাচ্ছি এটা যদি 8 নিউটন, এইটুকু দৈর্ঘ্য দিয়ে যদি 8 নিউটনকে বোঝানো হয় তাহলে এটা তো সমান্তরিকের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান হয়, তাহলে এইটুকু দৈর্ঘ্য দিয়ে যদি 8 নিউটন বুঝি, এইটুকু দৈর্ঘ্য দিয়েও কি সেই 8 নিউটনের জন্য দৈর্ঘ্যই বুঝবো আমি। ওকে, সো তাহলে এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে গিয়ে কিউ ভেক্টর, এবং এদের লব্ধি আর এর মানটা কত হবে সেটা আমি বের করতে চাই। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তোমাকে প্রশ্নের মধ্যে কি কি দেয়া থাকে? প্রশ্নে দেয়া থাকে পি এর ভ্যালু কত, প্রশ্নে দেয়া থাকে কিউ এর ভ্যালু কত, প্রশ্নে দেয়া থাকে ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। সো এই তিনটা ইনফরমেশন থেকেই আমাকে বের করতে হবে যে আমাদের আর ভেক্টরটা আসলে কত, দুইটা যোগ করে আমরা কত পাচ্ছি। সো তাহলে দেখো এখানে আমরা যে পয়েন্টগুলা আছে এগুলো একটু নামকরণ করে দিই। এটা মনে করলাম এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, এইটা হচ্ছে মনে করো ই বিন্দু। সো তাহলে আমরা কিন্তু এখান থেকে যেটা পাই, আমরা এখান থেকে যেটা পাই যে ভাই দেখো আমরা যদি এসির মানটা কিন্তু বের করতে হবে, তাই না? সবকিছুই তো জ্যামিতিক নিয়মে এখানে হচ্ছে, সবকিছুই আমরা দৈর্ঘ্য দিয়ে হিসাব করতে চাচ্ছি। সো যদি এইটার মান
পি একক হয়, এটা কিন্তু একটা সংখ্যা দিয়ে বোঝাচ্ছি যে এটা যদি 5 নিউটন হয়, এটা যদি দৈর্ঘ্যটা যদি 8 নিউটনকে নির্দেশ করে, তাহলে এইটুকু দৈর্ঘ্য কত নিউটনকে নির্দেশ করবে, সেটাই আমাদের বের করার টার্গেট। সো আমরা মূলত দৈর্ঘ্য দিয়ে হিসাবটা করব, যে আমরা বের করতে চাই এসি এর ভ্যালুটা কত। সো তাহলে দেখো, আমরা যদি এখান থেকে একটা ত্রিভুজ নেই এসিই, এসিই যদি এই ত্রিভুজটা আমরা নেই, এসিই ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজ যেহেতু, তাহলে এসি স্কয়ার সমান সমান আমরা বলতে পারবো কি বলতো, এই স্কয়ার প্লাস সিই স্কয়ার, এই স্কয়ার প্লাস সিই স্কয়ার। কারণ কি, পিথাগোরাস, এই যে এটা যেহেতু 90 ডিগ্রি হিসেবে আমরা রাখছি, এটা যেহেতু 90 ডিগ্রি হিসেবে আমরা রাখছি, সো তাহলে এইটুকু স্কয়ার সমান সমান হচ্ছে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, তাই তো? সো তাহলে দেখো এই যেটা আছে সেটা সমান সমান আমরা কি লিখতে পারি, এই সমান আমরা লিখতে পারি এবি প্লাস বিই, এ বি প্লাস বিই এর উপরে স্কয়ার প্লাস হচ্ছে সিই স্কয়ার। ওকে, সো এখন খেয়াল করো, আমরা এবির মানে কিন্তু বসাই দিতে পারি এটার মান হচ্ছে পি একক, প্লাস, কারণ আমরা এখানে সম্পূর্ণ মান নিয়ে কাজ করছি, তাই ভেক্টর রূপটা এখানে লিখলাম না। আমরা এখানে কিন্তু প্রথম যেটা করছি সেটা হলো আর এর মান বের করছি, এখন আর এর মান বের করছি, তো এই জন্য সবগুলা দৈর্ঘ্য নিয়ে কাজ হচ্ছে এখানে, যে পি এর মান কত, কিউ এর মান কত, সেই মানগুলা বসাচ্ছি। ভেক্টর সাইন দিয়ে তো জাস্ট ওটা যে দিক আছে সেটাকে বোঝাচ্ছে, কিন্তু এটার মান কত একক, পি একক কিন্তু। তাহলে পি প্লাস বিই, খেয়াল করো বিই যে দৈর্ঘ্যটা আছে, আমরা কিন্তু এসি বের করতে চাই। এসি মানে হচ্ছে আর স্কয়ার, এসি মানে হচ্ছে আর স্কয়ার। এখন মজার জিনিসটা লক্ষ্য করো, যদি এটা আর স্কয়ার হয়, তাহলে আমরা আর কে কার কার সাহায্যে প্রকাশ করতে হবে, পি কিউ থিটা, এদের সাহায্যেই কিন্তু আরটাকে প্রকাশ করতে হবে। আচ্ছা, ফেসবুকের কমেন্ট একটু দিয়েন, হ্যাঁ। পি কিউ থিটা এগুলোর সাহায্যে কিন্তু আমাকে আরটা প্রকাশ করতে হবে। সো তাহলে এই যে বিই আছে, বিই যে অংশটা আছে, সেই অংশটাকেও কিন্তু আমাকে পি কিউ থিটার সাহায্যে প্রকাশ করতে হবে, ঠিক আছে? সো তাহলে দেখো, আমরা এখান থেকে যদি বিই বের করতে চাই, আমরা ছোট্ট করে একটা ত্রিভুজ নেই সিবিই, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে cos থিটা সমান কি বলা যায়। কেন cos থিটা নিচে একটু পরে বুঝবা। cos থিটা মানে বলা যায় ভূমি বাই অতিভুজ। সো ভূমি হচ্ছে এখানে বিই এবং অতিভুজ হচ্ছে এখানে কিউ। খেয়াল করো, এটাই কিন্তু কিউ এর দৈর্ঘ্য ছিল বিসি। সো কবরে ভূত আছে, সো এই থিটার জন্য ভূমি বাই অতিভুজ, সো ভূমি হচ্ছে বিই আর অতিভুজ হচ্ছে কিউ। তাহলে এখান থেকে খেয়াল করে দেখো, বিই যে ভ্যালুটা আছে সেটা সমান আমরা কিন্তু লিখতে পারি কিউ cos থিটা, কিউ cos থিটা, তাই তো? এটাকে আমরা লিখতে পারি কিউ cos থিটা। আবার একটু সুযোগ যেহেতু পাইছি, আরেকটা বাহু বের করে ফেলি, যে আমরা কিন্তু এইটুকু অংশ এক্সট্রা নিছিলাম, যেটা আমাদের পুরো ক্ষেত্রের বাইরে। সো এই জন্য বিইটা দেখো আমি স্মার্টলি কি করলাম, কিউ cos থিটাতে রূপান্তরিত করে নিয়ে গেলাম। কিউ আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, থিটাও আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। সো বিই যে দৈর্ঘ্যটা আছে সেটাকে কিন্তু আমি স্মার্টলি কিউ cos থিটাতে, অর্থাৎ যা দেওয়া আছে সেটাতে নিয়ে গেলাম। এবার আসো সিবিই, সিবিই যে ত্রিভুজটা আছে সেটার দিকে যদি আমি তাকাই, তাহলে সাইন থিটা সমান সমান কি বলা যাবে, লম্ব বাই অতিভুজ। সো এখানে লম্ব হচ্ছে সিই, না সরি, লম্ব বাই অতিভুজ, রাইট। সো এটা হচ্ছে সিই ডিভাইডেড বাই অতিভুজের মান হচ্ছে কিউ। তাহলে সিই যেটা সেটা সমান আমি লিখতে পারি কিউ সাইন থিটা, তাই তো? সো তাহলে খুবই সহজ জিনিস, আমরা বিই যে দৈর্ঘ্যটা আছে সেটাকে আমরা বলতে পারি এটুকু হচ্ছে কিউ cos থিটা, আর এইটা হচ্ছে আমাদের কিউ সাইন থিটা। খেয়াল করো, এই বাহুটাকে আমি কিউ আর থিটাতে নিয়ে গেলাম, এই বাহুটাকেও কিউ আর থিটাতে নিয়ে গেলাম। কেন এটা দরকার হলো, কারণ আমি যখন এসি বের করতে চাচ্ছি পিথাগোরাস অ্যাপ্লাই করে, এসি স্কয়ার সমান তো এইটা স্কয়ার প্লাস এইটা স্কয়ার। সো আমার আলটিমেটলি এই বাহু আর এই বাহুর কিন্তু ভ্যালুটা জানা লাগবেই, ঠিক আছে? ওকে, সো তাহলে দেখো, আমরা এখান থেকে যেটা পাচ্ছি, পি স্কয়ার লিখলাম, বিই সমান কত, কিউ cos থিটা। সো কিউ cos থিটা এর উপরে হচ্ছে স্কয়ার হবে, প্লাস সিই মানে হচ্ছে কিউ সাইন থিটা, এর উপরে স্কয়ার হবে। সো তাহলে আমরা যদি এখান থেকে আসি, যে ভাঙাই যদি, তাহলে কি লেখা যাবে এখান থেকে,
পি স্কোয়ার প্লাস 2pq cos থিটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এই সূত্র অ্যাপ্লাই করছি, কিউ স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এটা হচ্ছে আমাদের এই যে ভাঙার পর এটা আসলো। তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল করি, এটা পি স্কোয়ার, বলতো এইটুকুকে কি লেখা যাবে? যদি আমি কিউ স্কোয়ারকে এখানে কমন নেই, যদি আমি এখান থেকে কিউ স্কোয়ারকে কমন নেই, তাহলে ভিতরে কি আসছে? cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। সো এই জিনিসটা আবার কিন্তু এক নির্দেশ করছে, এই জিনিসটা কিন্তু আবার এক নির্দেশ করছে, এই পুরোটা কিন্তু এক হয়ে যাবে। তাহলে কি আসছে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা, এখান থেকে আসবে হচ্ছে আর এর যে ভ্যালুটা সেটা এইরকম, আর স্কোয়ার ছিল তো এটাকে রুট করে দিছি। সো তাহলে দেখো এটাই কিন্তু আমাদের মেইন অবজেক্টিভ ছিল, আর এর দৈর্ঘ্যটা কত সেটা নির্ণয় করা। এবং আমরা খুব স্মার্টলি কিন্তু আর এর ভ্যালুটা বের করছি, এবং সেখানে শুধুমাত্র গিভেন যে ডেটাগুলো ছিল সেগুলোকে ইউজ করছি আমরা, সেগুলাকে কিন্তু আমরা ইউজ করছি। সো পি দেখছি, কিউ দেখছি, 2pq cos থিটা। উপরে একটু জানতো নাম্বারটা দেখবো, হ্যাঁ গুড। সো আর এর যে ভ্যালুটা সেটা সমান সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। এখানে দেখো আমাদের অবজেক্টিভ বা টার্গেট কিন্তু এটাই ছিল যে আর এর ভ্যালুটা আমরা দৈর্ঘ্যটা বের করতে চাই যেগুলো দেওয়া আছে সেগুলা থেকে। সো আমাদের প্রশ্নের মধ্যে বলাই থাকবে যে পি দেওয়া, কিউ দেওয়া, থিটা দেওয়া, আর এর ভ্যালু কত সেটা নির্ণয় করো। সো আমরা এখান থেকে আর এর ভ্যালুটা কিন্তু বের করে ফেলতে পারবো। একইভাবে আমরা যখন দিক নির্ণয় করব, সো দিকটা বের করার জন্য আসলে অ্যাঙ্গেলই আমাদের ইউজ করতে হয়। তো এখানে মনে করলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। দিকটা বোঝানোর জন্য মূলত আমরা কোণের সাহায্যে কিন্তু দিকটাকে রিপ্রেজেন্ট করব, কোণের সাহায্যে। সো অলরেডি যে ভেক্টরগুলো দেওয়া আছে সেগুলোর সাপেক্ষেই আমাকে অ্যাঙ্গেলটাকে নির্দিষ্ট করতে হবে, প্রকাশ করতে হবে। সো এখানে পি যে ভেক্টরটা আছে, আমি মনে করলাম আর ভেক্টরটা হচ্ছে পি এর সাথে আলফা কোণে আছে। সো তাহলে আমাকে আলফার ভ্যালুটা এখান থেকে বের করতে হবে। তাহলে দেখো আমরা যদি এখান থেকে ওই যে এ সিই এই ত্রিভুজটা নেই, ত্রিভুজ এ সিই যদি আমরা নেই, তাহলে tan থিটা tan আলফা সমান কি লেখা যাবে? tan আলফা সমান কি লেখা যাবে? ভূমি বাই অতিভুজ, তাই না? সরি, টেরা লম্বাভুজ, লম্ব বাই ভূমি। সো লম্ব যেটা সেটা হচ্ছে সিই, আর ভূমি যেটা সেটা হচ্ছে এই, এই। সো সিই যেটা সেটা হচ্ছে আমাদের কিউ সাইন থিটা, কিউ সাইন থিটা। আর এই যেটা সেটা হচ্ছে এবি প্লাস বিই, এবি প্লাস বিই। এখান থেকে একটা জিনিস দেখো, যদি এই সমান আমি লিখি এবি প্লাস বিই, ভালো কথা, তাহলে উপরে আসছে কিউ সাইন থিটা। এবি মানে হচ্ছে পি, আর বিই মানে হচ্ছে কিউ কস থিটা। খেয়াল করো আমরা কিন্তু এই যে আলফার যে ভ্যালুটা বের করতে চাই সেটাও কিন্তু আমরা যা দেওয়া আছে তা সেগুলোর সাহায্যে বের করতে পারবো। সো কিউ এর মান দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে, যা যা দেওয়া আছে সেগুলোর সাহায্যেই আর এর মানটাও বের করতে পারলাম, এবং আরটা কোন দিকে কাজ করছে সেটাও কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। এটা কিভাবে বের করব? তোমাদের ক্যালকুলেটর ইনভার্স নামে কিন্তু একটা অপশন আছে, শিফট টিপে যদি ট্যান চাপো তাহলে দেখো ট্যান ইনভার্স একটা অপশন সেখানে চলে আসে। শিফট টিপে ট্যান চাপবা, শিফট টিপে ট্যান চাপবা, তাহলে ট্যান ইনভার্স চলে আসবে। ট্যান ইনভার্সের কাজ মূলত কি একটু দেখাই দেই। মনে করো আমরা যদি সাইন ইনভার্সের কথা বলি, আমরা কি জানি সাইন 30 ডিগ্রির মান হচ্ছে গিয়ে হাফ। আচ্ছা, তো আমি যদি এটা বের করতে চাই যে ধরো cos থিটার মান আমি পাইছি হচ্ছে হাফ, তাহলে থিটার মান কত এইটা যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে ক্যালকুলেটরে শিফট কজ চাপলে এইরকম একটা ফাংশন আসবে কজ ইনভার্স। তারপরে আমি যদি ক্যালকুলেটরের মধ্যে হাফ লিখি, তাহলে ক্যালকুলেটর আমাকে বলে দিবে থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে? সো এই কজ ইনভার্স মানে কিন্তু 1/cos না, এটা একটা ভুল, এটা মনে করবে না কখনো। কজ যেমন একটা ফাংশন, কজ ইনভার্স তেমন একটা ফাংশন। সো আমরা এটা তো জানতাম
বা কোনো একটা জায়গায় দেওয়া আছে cos থিটা সমান হাফ আসলো, তাহলে থিটার ভ্যালুটা বের করতে গেলে আমরা কি করব, এখানে ক্যালকুলেটরে শিফট cos চাপবো, ক্যালকুলেটরে কি করব, শিফট প্লাস কোসাইন ফাংশন যেটা আছে cos, এটা চাপলে আমরা হচ্ছে ইনভার্সটা পাবো, এটা চাপ দিলে আমরা হচ্ছে cos ইনভার্স পাবো। ঠিক আছে, সো cos ইনভার্স তারপরে হাফ, তো যেটা আছে জাস্ট এটাকে ওই পাশে নিয়ে গেলাম, তারপর থিটার মানটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, ওকে। সো এখানেও আমরা যদি আলফার ভ্যালু বের করতে চাই, তাহলে আলফা সমান সমান আমরা ওই যে tan শিফট tan চাপবো, তাহলে tan ইনভার্স চলে আসবে, এবং তারপরে আসছে হলো কিউ সাইন থিটা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস থিটা। ওকে, সো চলো আমরা সূত্র দুইটা আরেকবার একটু রিভিশন দিয়ে দেই। সো মনে করো সূত্র দুইটা আমরা এবার একটু রিভিশন দিয়ে দেই, রিভিশন দিব, এগুলা মনে করো কিছুই নাই আমার কাছে এখন আর। ঠিক আছে, আমার কাছে এগুলো সাপোজ কিছুই নাই, আমি এখন সূত্রগুলা মুখস্থ লিখবো, তোমরা এটা বাসায় 3 বার 4 বার করে লিখবা। যে কোনো জিনিস যখন তুমি পড়ছো তখন কিন্তু তুমি শুধুমাত্র ওই জিনিসটা দেখছো, কিন্তু যখন তুমি নিজে ওটাকে লিখছো একবার খাতায় নিজে হাতে, তখন কিন্তু তোমার ওই জিনিসটা মনে রাখার সম্ভাবনা আরো বেড়ে যায়, এই জন্য লেখার গুরুত্ব অনেক। ওকে, সো আমরা যেটা করতে চাই যে পি ভেক্টর আছে কিউ ভেক্টর আছে, আর ভেক্টরের মান কত সেটা আমি জানতে চাচ্ছি। সো আর এর যে মানটা হবে সেই মান হবে হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। এইখানে কয়েকটা কথা একটু লিখে দিব, তোমরা এটা খাতায় তুলে নিবা, এইটুকু লিখে নিবা, আগেরটুকু না লিখলেও কিন্তু অসুবিধা নাই, বলছিলাম বইতে আছে এগুলা, এটা একটু লিখে নাও, যেগুলো বইতে আসলে ক্লিয়ারলি বলা থাকে না, আমরা মিস করে যাই। সো যে পি লেখা আছে, কিউ লেখা আছে, এখানে পি লেখা, এখানে কিউ লেখা, এগুলো সব কিন্তু আমাদের মডুলাস মানটা বসবে, ধনাত্মক মান বসবে সব সময় এগুলা। ঠিক আছে, এগুলার ভ্যালুটা সব সময় ধনাত্মক মান হিসেবে আমরা এখানে বসাবো, এবং এই থিটা যেটা সেটা হচ্ছে, লিখে নাও সবাই, পি ভেক্টর ও কিউ ভেক্টর দ্বয়কে, পি ও কিউ ভেক্টর দ্বয়কে এক বিন্দুতে এনে, পি ও কিউ ভেক্টর দ্বয়কে এক বিন্দুতে এনে তাদের মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণ হচ্ছে থিটা, এনে তাদের মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণ হচ্ছে থিটা। সো দেখো এটা বুঝছো কিনা, থিটাটা কোনটা, পি ভেক্টর এবং কিউ ভেক্টর, সেই দুইটা ভেক্টরকে যখন আমরা এই যে এক বিন্দুতে নিয়ে আসলাম, পি এবং কিউ ভেক্টরকে যখন আমরা এক বিন্দুতে নিয়ে আসলাম, তখনই কিন্তু আমরা এই সামান্তরিক সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো বা এই সূত্রটা ইউজ করতে পারবো। তো এক বিন্দুতে আনার পরে তাদের মধ্যে কিন্তু দুইটা কোণ আছে এখন পি আর কিউ ভেক্টরের মধ্যে, আরেকটা কোণ কিন্তু এইটা, আরেকটা কোণ এইটা। সো ছোট কোণটা নিব সবসময়, বড় কোণটা নিব না, ঠিক আছে, সবসময় ছোট কোণটা নিব। সো এই থিটার যে ভ্যালুটা সেটা হচ্ছে তাদের মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণটা হচ্ছে আমরা এখানে নিব, এবং এগুলা কিন্তু পি এর মান কিউ এর মান আমরা কয়েকটা ম্যাথ করলে একদম ক্লিয়ার হয়ে যাবে। সো এখানেও এটা আর এর মান হিসেবেই আসবে, এবং এটাও কিন্তু ধনাত্মকই আসবে সবসময়। ঠিক আছে, মান কখনো ঋণাত্মক না, মান সবসময় পজিটিভ, কারণ দৈর্ঘ্যের মান কি কখনো নেগেটিভ হতে পারে নাকি, দৈর্ঘ্য যেটা, দৈর্ঘ্য কি তো কখনো নেগেটিভ হতে পারে না, দৈর্ঘ্য তো সবসময় পজিটিভ। সো আমরা তো এখানে দৈর্ঘ্যটাই কিন্তু বের করছি, সো যেহেতু দৈর্ঘ্য বের করছি সেই কারণে দৈর্ঘ্য তো সবসময় পজিটিভ। এবার আসো অ্যাঙ্গেলটার সূত্রটা কি ছিল, অ্যাঙ্গেলের সূত্র ছিল হচ্ছে আমরা tan আলফা বের করতে চাইছিলাম, যেখানে আলফা হচ্ছে কার সাথে কোণ বলতো, কিউ এর সাথে না, এই আলফা কোণটা হচ্ছে পি ভেক্টরের সাথে কোণ, আলফা কোণটা হচ্ছে পি ভেক্টরের সাথে। সো যার সাথে কোণ থাকবে সেটাকে আমরা নিচে একা একা রাখবো। এবং বলো তো ট্যান মানে কি, ট্যান মানে হচ্ছে সাইন বাই কজ, এটা তো আমরা জানি। তো এখানে যেহেতু আলফা বের করতে চাচ্ছি, খুব কমন সেন্স, এখানে তো নিশ্চয়ই আলফা বসবে না, এখানে যখন আর বের করতে চাইছি তখন কি এখানে কোথাও আর ছিল না, সো এখানে আলফা বের করতে চাইছি, এখানে তো আর আলফা থাকবে না, তাহলে কোন আর একটা অ্যাঙ্গেল আছে,
পি আর কিউ এর মধ্যবর্তী কোণ থিটা আছে, এই কোণটাই আছে একমাত্র। সো পি আর কিউ এর মধ্যবর্তী কোণ যেটা সেটাকে এখানে বসাবো থিটা, এখানে বসাবো থিটা। এবং দেখো যার সাথে কোণ আছে সেইটাকে হচ্ছে আমরা নিচে একা একা বসাবো, আর যার সাথে কোণ নাই তার সাথে হচ্ছে কিউ সাইন থিটা প্লাস হচ্ছে কিউ কস থিটা বসাবো। সো এইভাবে করে মনে রাখতে পারো, কয়েকবার করে বাসায় লিখবা, এটা ভুল যেন না হয়। টেন আলফা সমান সমান টেন যে কোনো কিছুই মানে কি সাইন সামথিং বাই কস সামথিং। সো এইখানে আমরা আলফা যেহেতু বসাইছি, ডানে তো আর আলফা বসবে না, তাহলে এটা মনে রাখার জন্য বলছি থিটা থিটা বসালাম। এবং যার সাথে কোণ আছে সেটাকে নিচে একা একা রাখবো। আলফাটা কার সাথে, কিউ এর সাথে না, আলফা কোণটা কিন্তু দেখো আর এর সাথে পি এর, আর এর সাথে পি এর আলফা কোণটা। সো তাহলে এখানে আমরা পিটাকে একদম একা একা রাখবো, কারণ ওর সাথে তো আলফা আছেই। তাহলে যে যার সাথে আলফা নাই তার সাথে হচ্ছে যে কিউ সাইন থিটা হবে আর কিউ কস থিটা হবে। এবং এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে যে পি বসাচ্ছি, এখানে যে কিউ বসাচ্ছি, ইভেন এখানেও যে আমরা কিউ বসাচ্ছি, এগুলো সবগুলা কিন্তু সংখ্যা, পজিটিভ মান বসবে, সবার কিন্তু ধনাত্মক মান এখানে বসবে। সবার কি বসবে এখানে, ধনাত্মক মানটা কিন্তু আমাকে বসাতে হবে। এবং একটা জিনিস জেনে রাখো, যদি কখনো তুমি ক্যালকুলেট করে আলফার ভ্যালুটা পাও মাইনাস সামথিং, ধরো পেলা যে মাইনাস থিটা, তাহলে কি করবা, এই মাইনাস থিটা পেলে তুমি মাইনাস থিটার সাথে 180কে যোগ করে দিবা। 180 যোগ করে তোমার যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এটা আমরা অনেকগুলো ম্যাথে দেখবো, জাস্ট কি কি দেখবা সবকিছু একটা সামারি করে আমি এখানে বলে দিছি, কিন্তু এই জন্য স্লাইডগুলো খুবই পাওয়ারফুল। তুমি যদি স্লাইডগুলো ভালো মতন দেখো, অনেকগুলা ম্যাথের যে জায়গাগুলোতে তোমরা ভুল করো সেগুলাই কিন্তু ছোট্ট ছোট্ট করে বিভিন্ন স্লাইডে বিভিন্ন জায়গাতে আমি লিখে দিয়ে রাখছি। এবং এখানে আসলে এক্সপিরিয়েন্সের খেলাটা চলে আসছে। সো আমি দেখছি গত 10-12 বছর ধরে বিভিন্ন স্টুডেন্ট কোন জায়গাগুলোতে ভুল করে। সো যে এই ভুলগুলা যাতে করে তোমরা না করো সেজন্যই কিন্তু বিভিন্ন জায়গাতে যে ধনাত্মক মান লিখে দেওয়া, তারপরে এই যে কোন অ্যাঙ্গেলটা নিব সেটাকে প্রকাশ করা, এবং এখানে মাইনাস কোন চলে আসলে কি করব সেগুলাকে একবারে কিন্তু এই পেজের মধ্যে অনেক ইনফরমেশন আছে। সো এগুলা পরীক্ষার আগের রাত্রে যদি দেখে যাও তাহলে পুরো জিনিসটা মাথায় থাকবে, পরীক্ষায় ভুল হবে কম ইনশাল্লাহ। আর প্র্যাকটিস তো লাগবে অবশ্যই। সো চলো আমরা হচ্ছে এখন কয়েকটা ম্যাথ একটু প্র্যাকটিস করে আসি, তারপরে আমরা আরো কিছু ইনফরমেশন এখান থেকে দেখব। যেমন এখানে দেখো খুব সহজ একটা প্রশ্ন করেছে, 6 নিউটন মানের দুইটি ভেক্টর রাশি একই বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, এদের লব্ধির মান এবং দিক নির্ণয় করো। সো প্রশ্নটা একটু তুলে নাও সবাই। থিটার মানটা বুঝিনি কিভাবে বের হবে, থিটার মানটা দেওয়া থাকবে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে। সানি বলেছো কেন 180 যোগ করব, এটা আসলে ত্রিকোণমিতির একটা খেলা। আলটিমেটলি এখানে ক্যালকুলেটরটা আসলে বুঝে না যে দুইটা ভেক্টর কোন কোয়াড্রেন্টে আছে। একটু ত্রিকোণমিতির বেসিক নলেজ লাগবে, তাহলে বুঝতে পারবা। ওটা যদিও ভেক্টরের স্কোপ না, ভেক্টরের মধ্যে আলোচনার বিষয়টা না, জাস্ট জেনে রাখো যে যদি আমরা মাইনাস থিটা কখনো পাই তাহলে তার সাথে 180 যোগ করব। সো এটা তোমাদের জন্য একটা থিঙ্কিং এইচডব্লিউ থাকতে পারে যে তুমি এখানে ম্যাথের সাথে ফিজিক্সটাকে কিভাবে রিলেট করাবা। ঠিক আছে, এটা 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 জাস্ট প্রসেসটা জানলেই হবে, কিন্তু যদি আরো চিন্তা ভাবনা করতে চাও তাহলে ডেফিনেটলি ডেফিনেটলি এটা নিয়ে চিন্তা ভাবনা করো। ওকে, সো আশা করি সবার তোলা হয়ে গেছে। দেখো এখানে যেটা বলছে 6 নিউটন মানের দুইটা ভেক্টর রাশি একই বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, সো এদের লব্ধির মান এবং দিক নির্ণয় করতে বলছে। দেখো একটা ভেক্টর 6 নিউটন এবং আরেকটা ভেক্টর যেটা, সেই ভেক্টরটাও হচ্ছে 6 নিউটন। এখন তোমাদের আমি এখানে কিছু কমন সেন্সের জিনিসপত্র একটু বলতে চাই, যে দেখো এখানে ভাই এইটা 6 নিউটন, এদের মধ্যবর্তী কোণ বলে দিচ্ছে 120 ডিগ্রি, এটা 6 নিউটন। এখন বস আমারে বলো তো, যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয় ভালো কথা, যদি দুইটার মান একই রকম হয়, মান যদি একই রকম হয় দুইটা ভেক্টরের, তাহলে বলো তো এখানে যদি একটা ফুটবল আমি রাখি, এখানে যদি আমি একটা ফুটবল রাখি, এখানে যদি আমি একটা ফুটবল রাখি, যে সাপোজ এইটা হচ্ছে কি আমাদের ফুটবল, হ্যাঁ, সো এটা হচ্ছে ফুটবল। সো বলো তো এই ফুটবলের উপরে এই দিকে 6 কাজ করছে, এই দিকেও 6 কাজ করছে, তাহলে ও যখন কথা শুনবে
কথা শুনে তো মাঝখান দিয়ে কোনো একটা দিকে যাবে। সো বলো তো ও যখন কথা শুনবে তখন কার প্রাধান্য বেশি দিবে? এই 6 এর প্রাধান্য বেশি দিবে না এই 6 এর প্রাধান্য বেশি দিবে? যদি এরকম হতো যে আমাদের এই দিকে আছে 10, এই দিকে আছে 6, তখন কিন্তু সে 10 এর প্রাধান্য বেশি দিয়ে একটু 10 এর দিকে বেশি হেলে থাকতো, 6 এর দিকে একটু কম হেলে যেত। কিন্তু যখন দুইটার মানই 6, যখন 6, তখন কিন্তু ভাই ও কিন্তু কারোর দিকে সরে থাকবে না। তাহলে কারোর দিকে যদি সরে না থাকে তার অর্থ হচ্ছে সে আসলে মাঝখান বরাবর চলে যাবে। এটা হলো স্মার্টনেসের খেলা। আমি এখানে অঙ্ক করে বের করতে পারবো, কিন্তু প্রশ্নটা দেখে আগে একটু ফিলটা দেওয়া জরুরি ছিল যে কি কারণে আমাদের এটা মাঝখান বরাবর যাচ্ছে। কারণ কি, যে যেই বলটার মান বড় হবে, সাপোজ আমি যদি একটা ফুটবলকে এই দিক বরাবর খুব জোরে ধাক্কা দেয় 100 নিউটন, আর এই দিক বরাবর কেউ একজন 2 নিউটন জোরে ধাক্কা দিছে, তাহলে বলটা কি এই দিকেই বেশি, মানে এই দিকে 100 নিউটনের দিকেই হেলে যাবে না? কিছুটা হয়তো বা উপরে যাবে, কিন্তু এটা মূলত কিন্তু 100 নিউটনের দিকেই আসলে অ্যাঙ্গেলটা কম থাকবে। কারণ কি, এর প্রভাব বেশি, এর প্রভাব কম, যার প্রভাব বেশি তার দিকেই তো বেশি হেলে যাবে সে। তো তাহলে এখানে যখন কোনোটার মানই বড় না, দুইটার মানই যখন সেম, তখন কিন্তু দুইটা ভেক্টরের মাঝখান বরাবর আলটিমেটলি আমরা লব্ধিটা পাবো। ঠিক আছে? সো অ্যাঙ্গেলটা কত হবে এটা নিয়ে আসলে চিন্তা করার দরকার নাই, তবুও আমরা বের করে ফেলবো যে এই আলফার মানটা কত হয়, এবং এখানে আর এর ভ্যালুটা কত সেটাও আমাদেরকে বের করে দেখাতে হবে। আর এর ভ্যালুটা কত সেটাও আমাদেরকে বের করে দেখাতে হবে। সো আর যে ভেক্টরটা আছে সেটা সমান সমান হচ্ছে আমরা কি পাই, স্কোয়ার রুট অফ, তাহলে হবে 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 কজ হচ্ছে 120 ডিগ্রি। এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ কজ 120 ডিগ্রি, দুইটার মধ্যবর্তী কোণ। সো এখান থেকে যেটা আসে রুট ওভার, যেটা আসে 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার কজ 120 মানে মাইনাস হাফ, তো এখান থেকে থাকবে তাহলে মাইনাস 6 স্কোয়ার। সো খেয়াল করো আর এর যে ভ্যালুটা সেটা কিন্তু 6 আসবে, আর এর যে ভ্যালুটা সেটা কিন্তু কি আসবে, 6 নিউটন আসবে। ঠিক আছে? সো তাহলে এটা 6, এটা 6, এটাও কিন্তু কি হবে, 6 নিউটনই হবে। সো এটা একটা স্পেশাল কেস, এটা মনে রেখো। অনেক জায়গায় অবজেক্টিভে তুমি পাবা যে যদি দুইটা ভেক্টরের মান সমান হয় এবং তারা যদি পরস্পর 120 ডিগ্রি কোণে কাজ করে, তবে তাদের লব্ধি কোন দিকে কাজ করবে, এটা একটা। আর একটা হচ্ছে সেই লব্ধির মানটা কত হবে। সো এই লব্ধির মানটা কিন্তু এদের সমানই হচ্ছে, সেটাই আমরা দেখলাম যে 6 নিউটন যেটা, সেটা কিন্তু আমাদের দুইটার সমানই কিন্তু আসলে হচ্ছে। ঠিক আছে? সো এবার যদি দিক বের করতে বলে, অবশ্যই সিকিউ প্রশ্নে যদি এই প্রশ্ন আসে, তাহলে তোমাকে তো দিকটা tan আলফার সূত্র দিয়ে বের করে দেখাতে হবে, মুখে মুখে করলে তো হবে না। মুখে মুখে আইডিয়াটা দিলাম অ্যাডমিশন টেস্টের জন্য অথবা এমসিকিউ এর জন্য। সো এই আলফার ভ্যালুটা আমাকে বের করে দেখাতে হবে। এই যে আলফার যে ভ্যালুটা, আলফার ভ্যালুটা কত সেটা আমাকে বের করে দেখাতে হবে। সো tan আলফা সমান সমান, তাহলে নিচে হচ্ছে পি এর সাথে কোণ আছে, তাহলে পি প্লাস উপরে হবে হচ্ছে 6 sin 120 ডিগ্রি, আর এখানে হবে হচ্ছে 6 cos 120 ডিগ্রি। ওকে, ভেরি গুড। সো এখান থেকে আসবে কত, sin 120 এর মান হচ্ছে √3/2, √3/2, এবং এখানে আসবে -3। সো এখান থেকে যেটা আসে 3, আর এটা করলে 2 আসে, অর্থাৎ আমরা পাচ্ছি যেটা 2 ইন্টু √3/2। সো 2 2 কাটাকাটি হয়ে গেলে 3 থাকছে। সো tan আলফার ভ্যালু যদি √3 হয়, সুতরাং আলফার যে ভ্যালুটা সেটা হবে হচ্ছে tan ইনভার্স √3, তার মানে কত, এটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে? সহজ জিনিস। থিটা 120 এর কম হলে কি 1 হবে? যদি থিটার মানটা 120 না হয় 100 হতো, তাহলে বলো তো এখানে এই আলফার মানটা কত হতো, দেখি জানাও তো। আচ্ছা, আর এর মানটা বুঝো নাই, -6 স্কোয়ার কিভাবে হলো ভাইয়া? এটা তোমার বেসিক ক্যালকুলেশন করতে হবে। cos 120 এর মান হচ্ছে -হাফ ভাইয়া, cos 120 এর মানটা হচ্ছে -হাফ। সো এটার মান -হাফ, এখানে 2 আছে, সো এই 2 2 কাটাকাটি করে দিলাম, 6 6 36, 6 স্কয়ার -6 স্কয়ার থাকলো। এটা যোগ বিয়োগ, এটা যোগ বিয়োগ, রাইট, 50 হবে তখন। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, জস। আচ্ছা, ওকে। সো এবার আসো আমরা হচ্ছে পরে আরেকটা প্রবলেমও সলভ করে ফেলি। কি বলছে, একটি বস্তুকে 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে এবং 20 নিউটন বল দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে, লব্ধি বলের মান এবং দিক নির্ণয় করো। তো ভাই খেয়াল করো, এখানে আমাদের কিন্তু
এটা বোঝার আগে সবার আগে তোমাদেরকে একটু দিক সম্পর্কে অ্যাওয়্যার থাকতে হবে। দিক কোনটা, কোন দিকে সবসময় মনে রাখবা, উপরে দিবা উত্তর, উপরে দিব উত্তর, উপরে উত্তর, তাহলে নিচে তার উল্টাটা দক্ষিণ, আর ডান পাশে হচ্ছে পূর্ব, বাম পাশে হচ্ছে পশ্চিম। ঠিক আছে, নিচে দক্ষিণ, উপরে উত্তর, ডানে পূর্ব, বামে পশ্চিম। তো এখানে আমাদেরকে যেটা বলছে, এই দিকগুলা কিন্তু ভুল করো না। কখনো যদি তুমি ভুলে ডানে পশ্চিম লিখে ফেলো, বামে পূর্ব লিখে ফেলো, তাহলে কিন্তু পুরো অঙ্কটাই উল্টাপাল্টা হয়ে যাবে। কারণ যখন তোমাকে দিক মেনশন করে দিয়েছে, তখন কিন্তু অবশ্যই তুমি যখন অ্যান্সার লিখবা, তখনও তোমাকে ওই কোন দিকে কাজ করছে সেই দিকটা আসলে বোঝাতে হবে। অমিত দাস বলেছো 50 হয় কিভাবে? না, আমরা বলছিলাম দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 100 হয় এবং যদি দুইটা ভেক্টরের মান সমান হয়, এটা গুরুত্বপূর্ণ। যদি মান সমান হয় তাহলে লব্ধিটা সমদ্বিখণ্ডিত করে যাবে, মানে দুইটার মাঝামাঝ বরাবর চলে যাবে লব্ধিটা। ঠিক আছে, এটাই বললাম। ওকে, সো এবার দেখো, একটি বস্তুকে 50 নিউটন বল দ্বারা আমরা হচ্ছে পশ্চিম দিকে এবং 20 নিউটন বল দ্বারা উত্তর দিকে টানছিলাম। সো তাহলে 50 নিউটন বল দ্বারা আমরা হচ্ছে টানছি কোন দিকে? পশ্চিম দিকে টানছি, অর্থাৎ এই দিক বরাবর টান দিছি 50 নিউটন বলে, এবং 20 নিউটন বল দ্বারা উত্তর দিকে টান দিছি। 20 নিউটনটা কিন্তু সাইজে তাহলে একটু ছোট হবে, কারণ এটা যদি 50 হয় তাহলে 20 এর সাইজটা একটু ছোট হবে। তো তাহলে এখন আমাদেরকে বলছে যে দুইটা লব্ধির বলের মান এবং দিক কত হবে। তো তাহলে দেখো, এই 50 আর এই 20, এই দুইটা লব্ধি আমাকে বের করে দেখাতে হবে। 50 নিউটন আর 20 নিউটন, এই দুইটা লব্ধি আমাকে বের করে দেখাতে হবে। সো এখান থেকে দেখো, যদি আর এর ভ্যালু আমি বের করতে চাই, লব্ধির মান বের করতে চাই, সেটা হবে কত? স্কয়ার রুট অফ 50 স্কয়ার প্লাস 20 স্কয়ার প্লাস 2 ইন্টু 50 ইন্টু 20 কজ কত ডিগ্রি হবে বলো তো? এটা এটা কত ডিগ্রি হবে একটু বলো তো ভাই? আমরা চ্যাটটা অন করে দিই এখন। কত ডিগ্রি হবে? যদি সমান না হয় তখন তো tan আলফার সূত্র আছেই। হুম, 90 ডিগ্রি। ভেরি গুড, ভেরি গুড। সো তাহলে ভাই এখানে হবে হচ্ছে 90 ডিগ্রি। তো এখান থেকে আমরা আর এর যে ভ্যালুটা পাবো, cos 90 এর ভ্যালু কিন্তু 0, সো এখান থেকে আমরা পাচ্ছি হলো 50 স্কয়ার প্লাস 20 স্কয়ার। দেখো, একটা স্মার্টনেস তোমার একটু বলি, সেটা হচ্ছে যখন তুমি দেখবা যে ভাই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তখন আমাদের লব্ধি বের করা তো আসলে সহজ। এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে খেয়াল করো, এই ভেক্টরটাকে নিয়ে যদি আমি একটা সামান্তরিক ড্র করি, এই ভেক্টরটাকে নিয়ে যদি আমি একটা সামান্তরিক ড্র করি, এই ভেক্টরটাকে নিয়ে যদি আমি একটা সামান্তরিক ড্র করি, তাহলে লব্ধি কোনটা হবে? এইটা হবে, তাই না? সো দেখো, যখন এই ভেক্টরটাকে নিয়ে এখানে চলে গেলাম, তখন কিন্তু ভাই এইটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, এইটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তাহলে এটাকে ফালায় দাও, এটাকে ফালায় দাও, দেখো একটা সমকোণী ত্রিভুজ, এটা পি বাহু, এটা হচ্ছে কিউ বাহু। সো এই যে এটা 90 ডিগ্রি যে হচ্ছে, এইটা যে আমাদের 90 ডিগ্রি কোণ হচ্ছে, সো আমাদের এই দৈর্ঘ্যটা আসলে কত হবে সেটা আমরা অতিভুজের সূত্র দিয়ে বের করতে পারি। সো আর সমান সমান কি হয়ে যাবে তখন? রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, মানে আলটিমেটলি তো এটাই টার্গেট ছিল। এটার দৈর্ঘ্য যদি জানি, এটার দৈর্ঘ্য যদি জানি, এটার দৈর্ঘ্য কত হবে। সো তাহলে এটার মানটা কিন্তু আমরা বের করতে পারলাম। সো যখন 90 ডিগ্রি হবে তখন কিন্তু আমরা ইজিলি সূত্র বসাই আসলে করে ফেলতে পারবো, একবারে এই লাইনটা থেকে কিন্তু করে ফেলতে পারবো, তোমাকে আবার থিটার মান বসায় লাইনটা বড় করার দরকার নাই। আচ্ছা, এবার আসো, যদি দিক বের করতে বলে তাহলে কি হবে খেয়াল করো। যদি আমাকে এই অঙ্কেই বলে দিক বের করো, এই যে থিটার মানটা বের করতে বলে, তাহলে ট্যান থিটা সমান কি হবে? ট্যান থিটা সমান হবে, যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, এখানে লম্ব বাই ভূমি, সো এখানে কিউ ডিভাইডেড বাই পি, এটাই কিন্তু হবে আমাদের থিটার ভ্যালুটা যদি সমকোণী ত্রিভুজ হয়। তাছাড়া যদি আমরা একদম বেসিক নিয়মে যেটা একটু আগে শিখলাম সেটা দিয়ে যদি করতে চাই, যে ধরো এইটা হচ্ছে আমাদের সেই লব্ধিটা, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে ট্যান আলফা সমান সূত্রে কি বসাবো? যার সাথে অ্যাঙ্গেল আলফাটা কার সাথে? 50 এর সাথে, সেটাকে নিচে একা একা রাখলাম, আর 20 নিউটন যেটা সেটাকে উপরে রাখলাম, 20 সাইন 90 ডিগ্রি প্লাস 20 কজ 90 ডিগ্রি। সো এখান থেকে দেখো, 20 সাইন 90, সাইন 90 এর মান কত? 1। সো তাহলে এখান থেকে যেটা আসতেছে, উপরে 1 আর cos 90 এর মান 0, সো 20 বাই 50, এটাই কিন্তু আমাদের tan আলফা।
ঠিক আছে, তাহলে আলফার ভ্যালু tan ইনভার্স 2/5। ভেরি গুড, সবাই অ্যান্সারও লিখে দিচ্ছ। ঠিক আছে, এতবার লেখার দরকার নাই রিয়াদ, আমি দেখেছি। থ্যাংক ইউ স্যার। tan কেমনে? tan এটা আগে একটু আগেই পড়ায় আসছি tan কিভাবে। আচ্ছা, এক্স আর ওয়াই এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, রাইট। এটা তো বোঝা উচিত, এই যে এটা উত্তর দিক, এটা পশ্চিম দিক, সো উত্তর আর পশ্চিমের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। cos 90 কিভাবে হলো? কারণ এই যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ তো আমরা এখানে বসাতাম, জাস্ট সূত্রের প্রয়োগ করছি আর কিচ্ছু না। এই অঙ্কে থিটাটা 90 ডিগ্রি, এই অঙ্কতে থিটাটা হচ্ছে 90 ডিগ্রি। এই যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ ছিল থিটা, সো এখানে এই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যবর্তী কোণটা কত? 90 ডিগ্রি না? সো তাহলে এখানে তো আমাদের ওই যে 20 sin 90 লিখতে হয়, cos 90 লিখতে হয়, ওইটাই খালি লিখলাম। কোণের মান বের করার জন্য মডুলাস দিতে হবে না? মডুলাস লাগবে না, যদি মাইনাস রেজাল্ট আসে কখনো তার সাথে 180 যোগ করে দিবা। ঠিক আছে, দুইটা ভেক্টরের মধ্যে কোণ আমরা তো আলফা ধরলাম, জি না? এই যে মনোযোগ দাও না, দুইটা ভেক্টর যেগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে কোণ ধরেছিলাম থিটা। আর আলফাটা কি? আলফা হচ্ছে লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের কোণ হচ্ছে আলফা। ঠিক আছে, এই দেখো যখন আমরা সূত্র লিখেছিলাম, এই দেখো তো এখানে থিটা ছিল, থিটা কার পরিচয়? পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ ছিল থিটা। আর আলফাটা কি? আলফাটা হচ্ছে পি এবং লব্ধির মধ্যবর্তী যে কোণ, সেটা হচ্ছে আলফা। আলফার মান কি হবে? tan বাদে, ওই যে আলফা সমান tan ইনভার্স করে তারপরে করতে হবে, এটা দেখাইছি একটু আগে। এই যে এরকম, এই যে দেখো cos থিটা যদি তুমি জানো, তাহলে থিটার মানটা বের করতে হলে tan ইনভার্স করে তারপরে আসতে হবে। তো তাইলে দেখো এখানে আমরা আসলে ভাষায় প্রকাশটা করব কিভাবে? ভাষায় যদি প্রকাশ করতে চাই তাহলে এখানে আসবে শিফট টিপে 10 চাপবো, তারপরে 20/50 করব। এটা আসে হচ্ছে 21.80। সো এখানে আমরা লিখলাম 21.80, এটা লিখলে হবে না, এটা আমাকে লিখতে হবে এভাবে যে আমাদের লব্ধিটা পশ্চিম দিকের সাথে 21.80 ডিগ্রি কোণে উত্তরে কাজ করবে। আমি এটার ভাষাটা লিখে দিচ্ছি যে লব্ধিটা কোন দিকে কাজ করবে। এই কি লব্ধিটা কোন দিকে কাজ করবে? এখানে লব্ধিটা হচ্ছে, তুমি যেটা লিখবে ভাষায় সেটা হলো লব্ধি আমাদের হচ্ছে পশ্চিম দিকের সাথে 21.80 ডিগ্রি কোণে উত্তরে কাজ করবে। উত্তরে 50 স্কয়ার প্লাস, এটার মান কত? 50 স্কয়ার প্লাস 20 স্কয়ার, এটাকে যদি রুট করি তাহলে আসছে কত? 10/29, 10√29। সো উত্তরে এত নিউটন বলে কাজ করবে। ঠিক আছে, লব্ধিটা পশ্চিম দিকের সাথে 21.80 ডিগ্রি কোণে উত্তরে। দেখো পশ্চিম দিকের সাথে এত ডিগ্রি কোণে উত্তর দিকে, কিন্তু দক্ষিণ দিকে না। ঠিক আছে, লব্ধিটা উত্তর দিকে কেন? দেখো এটা ভাষায় প্রকাশটা এইভাবে করা হচ্ছে, দেখো একটু মনোযোগ দাও। এই অ্যাঙ্গেলটাকে আমি কিভাবে প্রকাশ করব? আমি যদি এখন শুধু বলি যে লব্ধিটা হচ্ছে পশ্চিম দিকের সাথে 21 ডিগ্রি কোণে আছে, তো ভাইয়া পশ্চিম দিকের সাথে 21 ডিগ্রি কোণে তো এটা উত্তরেও হতে পারে, পশ্চিম দিকের সাথে 21 ডিগ্রি কোণে তো উপরেও হতে পারে, নিচের দিকেও তো হতে পারে। সো তাহলে আমি তো এটা প্রপার ইনফরমেশনটা দিলাম না যে আমাদের পশ্চিম দিকের সাথে 21 ডিগ্রি কোণে কি উত্তরে নাকি দক্ষিণে। সো এইখানে আমাকে খেলাটা খেলতে হবে, বলতে হবে যে আমাদের লব্ধিটা হচ্ছে পশ্চিম দিকের সাথে 21 ডিগ্রি কোণে উত্তরের সাইডে, হ্যাঁ উত্তর দিকে। অনেক সময় এটাকে এভাবেও লেখা হয় পশ্চিম উত্তরে 21 ডিগ্রি কোণ, মানে বোঝাচ্ছে পশ্চিম আর উত্তরের মাঝামাঝি পশ্চিম দিকের সাথে 21 ডিগ্রি কোণে। ঠিক আছে, হ্যাঁ থিটার মান নেগেটিভ আসলে কি করব? নেগেটিভ আসলে এক্সাম্পল আছে, চিন্তা করো না, যা দরকার তোমাদের জন্য সবকিছু বলা হবে, যা পড়াচ্ছি আগে সেইটুকু আগে সম্পূর্ণ মনোযোগ দিয়ে ফোকাস করতে হবে। ঠিক আছে, তুমি আগে যা পড়াচ্ছি আগে এইটুকু আগে ফোকাস করো, বাকি সব দায়িত্ব আমার। ঠিক আছে, পশ্চিম উত্তর হবে না? হ্যাঁ পশ্চিম উত্তরও বলা যায়। উত্তরে কেমনে বুঝবা? এই যে ছবি দেখে বুঝতে হবে। তোমার এই দুইটার লব্ধি কি এই দিক বরাবর যাবে নাকি?
এই ভেক্টর আর এই ভেক্টরের লব্ধি তো এদের মাঝামাঝি বরাবর যাবে, তাই না? 10√9 কিভাবে হলো? √29 তো 29 √29 এটা ক্যালকুলেটর হিসাব করে আসছে ভাই। লব্ধি কেন পশ্চিম দিকের সাথে নিতে হবে না? তুমি যদি চাও উত্তর দিকের সাথে নিতে তাইলেও পারবা। আমি জাস্ট একটা করে দেখাচ্ছি, তারপরে তুমি যদি চাও যে না ভাই আমি উত্তর দিকের সাথে করব, তখন এই সূত্রটার মধ্যে এখানে 20 রাখবা, এখানে 50 বসায় দিবা, ঠিক আছে? তাইলেই হবে, তাহলে উত্তরের সাথে পেয়ে যাবা। ওকে, ঠিক আছে, ঠিক আছে। না মন খারাপ হবে কেন? মন খারাপ না, আসলে শরীরটা একটু খারাপ, মাথা ব্যথা করতেছে খুব। ওকে, সো চলো পরের টপিকে যাই। আরো কয়েকটা ম্যাথ দেখে ফেলি আমরা একই সাথে। যেমন এই অঙ্কটা খুব চমৎকার। এটা করার আগে আমরা কয়েকটা থিওরি বেসিক একটু পড়ে আসি। দেখো বলছে ভেক্টর দ্বয় সমান্তরাল বা একই দিকে ক্রিয়ারত থাকলে কি হবে। দেখো ভেক্টর দ্বয় যদি সমান্তরাল বা একই দিকে ক্রিয়ারত থাকে, সমান্তরাল মানে তো আসলে আমরা দুইটা বিপরীত দিকে বুঝাই। আমরা এখানে একটু কমিউনিকেশনটা ক্লিয়ার রাখি। এটা হচ্ছে ভেক্টর দ্বয় একই দিকে কাজ করলে কি হবে সেটাই মূলত আমি এখানে বুঝাচ্ছি। ভেক্টর দ্বয় একই দিকে ক্রিয়ারত থাকলে বলতো সেক্ষেত্রে থিটার মান কত হবে? যদি ভেক্টর দ্বয় একই দিকে ক্রিয়া করে, অর্থাৎ এই দিকে একটা ভেক্টর আছে এবং এই দিকেই আরেকটা ভেক্টর আছে, সো একই দিকে যদি ক্রিয়ারত থাকে তখন এটা 0 ডিগ্রি হবে, রাইট? সো সেই ক্ষেত্রে আমাদের থিটার মানটা হবে 0 ডিগ্রি। সেই ক্ষেত্রে আমাদের লব্ধির মানটা কত হবে? লব্ধির মানটা হবে, এটা আমি হিসাব করতে চাই না, হিসাব করার আগে তোমাদের আগে কমন সেন্স থেকে একটা উত্তর দিতে চাই। সেটা হচ্ছে দেখো আমরা সবসময় ভেক্টর যখন যোগ করতাম তখন কিভাবে যোগ করতাম? একটার আদি শেষের সাথে আরেকটা শুরু এভাবে যোগ করতাম। তাহলে বলতো টোটাল যে দৈর্ঘ্যটা সেটা আসলে কি এই দুইটার ডিরেক্ট যোগ, কারণ একই দিকে যদি কাজ করে, যেমন ধরো যে আমাদের এখানে একটা ব্লক রাখা আছে, তোমার কোনো একজন বন্ধু এসে এই দিক বরাবর 10 নিউটন বল দিল, আরেকজন বন্ধু এসে এই দিক বরাবর 20 নিউটন বল দিল। তো একজন দিল একই দিকে 20 নিউটন, একজন দিল একই দিকে 10 নিউটন। যখন একই দিকে বল কাজ করে তখন বলো তো টোটাল সে কত বল দিল? আসলে এই 10 আর 20 যোগ করে যা হয় সেটা না, টোটাল 30 নিউটন বল দিল। তো তুমি এই লব্ধির মানটা কিভাবে বের করলা? এই 10 আর 20 এই দুইটাকে যোগ করেই কিন্তু তুমি 30টা বের করছো। সো তাহলে এখানে উত্তরটা কিন্তু আসা উচিত কেমন? পি আর কিউ দুইটা যোগ করে যা হয় সেটাই কিন্তু আসা উচিত। পি আর সূত্র বসাই না বসাই যা বসাই আমাদের কিন্তু রেজাল্ট দুইটা যোগ করে যা হবে সেটাই কিন্তু হওয়া উচিত। তাহলে দেখি হিসাব করে সূত্র থেকে আসলে এটা আসে কিনা। আর সমান সমান ছিল স্কয়ার রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। সো এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq। এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি হচ্ছে পি স্কয়ার প্লাস বা পি প্লাস কিউ হোল স্কয়ার। এই যে এই টার্মটাকে আমরা একবারে লিখতে পারি পি প্লাস কিউ হোল স্কয়ার, এটাকে আমরা একবারে লিখতে পারি। সো দেখো এই রুটকে ভাঙালে আসলে প্লাস মাইনাস আসে, কিন্তু আমরা তো বলছি দৈর্ঘ্যের মান নেগেটিভ হতে পারে না, তো সেই জন্য এটা সবসময় পি প্লাস কিউ হবে, প্লাস মাইনাস হবে না সামনে। এই যে রুট স্কয়ার রুটকে যদি আমি স্কয়ার, তো কাটাকাটি হয়ে গেল, তাহলে আর সমান সমান পি প্লাস কিউ। এবং এই যে ভ্যালুটা পেলাম এটাই কিন্তু আমাদের দুইটা ভেক্টরের সর্বোচ্চ মান। পি ও কিউ দুইটা ভেক্টরের সর্বোচ্চ মান কিন্তু এটাই হচ্ছে সর্বোচ্চ মান। কেন এটা সর্বোচ্চ মান? কারণ দেখো আমরা আর এর মানটা ডিপেন্ড করছে পি এর উপরে, কিউ এর উপরে আর থিটার উপরে। এখন দেখো এইটার মান তো আসলে পজিটিভ, এটার মান পজিটিভ, এটার কোনো চেঞ্জ কিন্তু হবে না, পি কিউ চেঞ্জ হবে না। এখন আমরা সর্বোচ্চ মানটা বের করতে চাই, তো থিটার সাপেক্ষে কতখানি সেটা হচ্ছে আমরা বুঝতে চাচ্ছি। যে তাসমিয়া রেকর্ডটা দেখলে বুঝতে পারবা, ঠিক আছে? এই যে আরেক মাতুব্বার আসছে আব্দুল্লাহ জিয়াদ, বলছে স্যার অনেকগুলা ভেক্টরের জন্য কি হবে? ভাইয়া আগে দুইটা শিখে নাও, অনেকগুলো আমি দেখাবো, কোনো চিন্তা করো না, তোমাদের যা কিছু প্রয়োজন সবকিছু দেখানো হবে। তুমি কি চাও যে এক ক্লাসে আমি সবকিছু তোমাকে একবারে দেখাই দেই? তোমার কি এত ধৈর্য হবে? হবে না আলটিমেটলি। সেজন্য অপ্রাসঙ্গিক কমেন্ট করো না প্লিজ, জাস্ট টপিকের মধ্যে থাকো, ঠিক আছে? মানে একটু একটু স্মার্টনেস, হ্যাঁ, যে আরে আমি একটু বেশি জানি ভাই আপনার থেকে, হ্যাঁ, একটু আমি অন্যদের সবার থেকে একটু বেশি জানি, এই পার্টটা নেওয়ার দরকার নেই, হ্যাঁ। বিনয়ী থাকো, যখন যেটা আসার দরকার সেটা ইনশাল্লাহ চলে আসবে। যদি নাও আসে ক্লাসের মধ্যে তাইলেও তুমি নিজে চেষ্টা করলে ইনশাল্লাহ পারবা, ঠিক আছে? এটুকু বিশ্বাস নিজের মধ্যে রাখো। তো যা পড়াচ্ছি এটুকু আগে ঠিক মতন দেখো। ওকে, তো দেখো এইখানে যেটা বলছিলাম যে হলো আর সমান সমান পি প্লাস কিউ, এটাই হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যে সর্বোচ্চ মান।
ধরো পি আর কিউ দুইটা ভেক্টরের মানের দিক থেকে ফিক্সড একটা ভ্যালু আছে, সো এদের আমরা যদি মধ্যবর্তী কোণ কত হলে দুইটার লব্ধির মান সর্বোচ্চ হবে সেটা আমি বের করতে চাই। আমি সেটা বের করতে চাই যে এদের মধ্যবর্তী কোণটা কত হলে, এদের মধ্যবর্তী কোণটা কত হলে এদের লব্ধিটা সর্বোচ্চ হবে। তাহলে দেখো পি চেঞ্জ করা যাবে না, কিউ চেঞ্জ করা যাবে না, এখানে একমাত্র এই কোণ কত হলে আরটা ম্যাক্সিমাম হবে সেটা যেহেতু বের করতে চাচ্ছি, তাহলে এখানে cos থিটার একটা ম্যাক্সিমাম ভ্যালু লাগবে। সো আমরা জানি cos থিটার ভ্যালু বলো তো দেখি কত থেকে কত পর্যন্ত হয়। cos থিটার ভ্যালু কত থেকে কত পর্যন্ত হয়? -1 এর থেকে বড় হয় বা সমান হয়, অথবা +1 থেকে বড় বা সমান হয়। তাহলে সবচেয়ে বড় তো 1 হয়, সবচেয়ে বড় হয় হচ্ছে আমাদের 1। তো এটা 1 cos থিটার মান কখন 1 হয়? যখন এদের মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি হয়। এই জন্য এটাই কিন্তু পি আর কিউ এর সর্বোচ্চ মানটা নির্দেশ করছে। আবার বলছি পুরো জিনিসটা, যদি একই দিকে ক্রিয়ারত থাকে তখন দুইটা ভেক্টর এর মান লব্ধির মানটা তখন সর্বোচ্চ হয়, এবং সেটা জাস্ট সিম্পলি দুইটা যোগ করে যা হয় সেটাই কিন্তু নির্দেশ করবে। এবার আসো বিপরীত দিকে ক্রিয়ারত থাকলে কি হবে। তো দুইটা ভেক্টর বলো তো দেখি যখন এটা বিপরীত দিকে কাজ করছে, যখন এটা বিপরীত দিকে কাজ করছে তখন এদের মধ্যবর্তী কোণটা এখন কত? বিপরীত দিকে যদি কাজ করে এদের মধ্যবর্তী কোণটা কি এখন 0 ডিগ্রি? না, 180 ডিগ্রি। সো থিটার মান যখন 180 ডিগ্রি হবে, খুব স্বাভাবিক, এটাও কমন সেন্স দিয়ে অ্যান্সার করা যায় যে সাপোজ এই দিকে যদি 10 নিউটন বল কাজ করে এবং এই দিকে যদি 2 নিউটন বল কাজ করে, তাহলে বলো তো লব্ধি বল কোন দিকে কাজ করবে? লব্ধি বলটা ডান দিকে, এই দিক বরাবর 8 নিউটন বলে কিন্তু এটা কাজ করবে। সো এটা 10, এটা 2, তাহলে লব্ধি যেটা সেটা কিন্তু ডান দিক বরাবর 8 নিউটন হিসেবে কাজ করবে, রাইট? সো তাহলে আলটিমেটলি আমরা এই যখন বিপরীত দিকে কাজ করে তখন কিন্তু লব্ধির মানটা হচ্ছে জাস্ট নরমাল বিয়োগ, 10 থেকে 2 বাদ দাও, নরমাল বিয়োগ হয়। সো এটাই হচ্ছে আমরা এখন দেখব, যদি এটা পি ভেক্টর হয়, এটা যদি কিউ ভেক্টর হয়, থিটা যদি 180 হয়, তাহলে আর এর যে ভ্যালু সেটা আসলে কত হয়। সেটা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আসে স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, cos 180 এর মান -1, সো এখান থেকে আসছে -2pq। এখান থেকে আমরা পাচ্ছি পি মাইনাস কিউ হোল স্কোয়ার, সো এখান থেকে আর এর ভ্যালুটা আসছে হচ্ছে পি মাইনাস কিউ। আলটিমেটলি এটা যদি পি বড় না হয় ছোট হয়, মানে এখানে তো আমরা স্কোয়ার হিসেবে লিখছি, তো মূল বিষয়টা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq, এটাকে কিন্তু আমি কিউ প্লাস পিও লিখতে পারি, পি প্লাস কিউ লিখতে পারি, একই কথা। যেমন যদি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, তাহলে কিন্তু এই জিনিসকে আমি a মাইনাস বি হোল স্কোয়ারও লিখতে পারি, অথবা বি মাইনাস এ হোল স্কোয়ারও লিখতে পারি, কাহিনী কিন্তু সেম, একই। সো এই জন্য আমরা এখানে মাইনাস সাইনটা সরাসরি না দিয়ে এখানে আমরা একটা ডিফারেন্স সাইন দিব, যে যেটা বড় সেটার থেকে ছোটটাকে বাদ দিব, একটা ডিফারেন্স। এটা এটা মানে হচ্ছে ডিফারেন্স মানে পার্থক্য, পি আর কিউ এর মধ্যে একটা পার্থক্য থাকবে, ঠিক আছে? ওকে, সো দেখো এই ভ্যালুটা কিন্তু আবার দুইটা ভেক্টরের মধ্যে সর্বনিম্ন মান, এটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যে কি সর্বনিম্ন মান। হ্যাঁ, যে সর্বোচ্চ মান হচ্ছে দুইটা ভেক্টর যদি আমাকে দেওয়া থাকে, ধরো আমাকে বললো যে ভাই একটা ভেক্টর হচ্ছে 5 নিউটন, একটা ভেক্টর হচ্ছে 8 নিউটন, তো এদের মধ্যে সর্বোচ্চ মান কত হবে বলো তো তাহলে? সর্বোচ্চ মান কত হবে? সর্বোচ্চ মান হবে হচ্ছে 8 যোগ 5 সমান সমান 13 নিউটন। আর যদি বলে সর্বনিম্ন মান কত হবে, তাহলে দুইটা ভেক্টরের মধ্যে পার্থক্য আমাকে বের করতে হবে। সর্বনিম্ন মান যদি বলে, তাহলে আমাকে ওই মান দুইটার পার্থক্য করতে হবে, অর্থাৎ 8 মাইনাস 5 সমান সমান কত? 3 নিউটন। তাহলে দেখো দুইটার মধ্যে কিন্তু আমাদের 3 থেকে 13 এর মধ্যে কিন্তু থাকতে হবে, ঠিক আছে? ভেরি গুড, ভেরি গুড। ওকে, সো এবার আসো একটা অবজেক্টিভ আমরা একটু সলভ করে আসি, তারপরে আবার যাচ্ছি। দারুণ কিছু অবজেক্টিভ আছে। ওকে, এই যে এইটার উত্তরটা দাও তো দেখি। 6 এবং 8 দুইটা বলের লব্ধি নিচের কোনটা হওয়া সম্ভব? নিচের কোনটা হওয়া সম্ভব বলো তো দেখি, কোনটা হওয়া সম্ভব? লাগবে না, বল না। নিচের কোনটা হওয়া সম্ভব? 1 নিউটন, 11 নিউটন, 15 নিউটন, 20 নিউটন, কোনটা হওয়া সম্ভব? দেখো এটার জন্য আমাকে যেটা করতে হবে, যে লব্ধির সর্বোচ্চ মান কত ছিল আর ম্যাক্স কত হয়,
আর ম্যাক্স হয় হচ্ছে 6 আর 8 যোগ করলে যা হয় তাই, অর্থাৎ 6 আর 8 যোগ করলে হয় হচ্ছে 14 নিউটন। এবং আর মিনিমাম কত হয়? আর মিনিমাম হচ্ছে বড় থেকে ছোট বাদ দাও, তাহলে আসে 2 নিউটন। তার মানে এই যে 6 আর 8, এই 6 আর 8 কে তুমি, এটা যদি 6 নিউটন হয়, এটা যদি 8 নিউটন হয়, তুমি এদেরকে যেভাবে খুশি সেভাবে রাখো, যেমনে খুশি তেমনে এদেরকে রাখো, এদের মধ্যে কোন যা খুশি তাই দাও, লব্ধির মান সর্বোচ্চ হতে পারে 14 আর সর্বনিম্ন হতে পারে 2। 2 এর ছোট হওয়া সম্ভব না, 14 এর বড় হওয়া সম্ভব না। তো তাহলে আমাদের দেখো 1, এটা কি 2 এর চেয়েও কম? এটা কি কখনো বানানো পসিবল? কারণ দুইটার পার্থক্য তো 2, 8 থেকে 6 বাদ দাও 2 হবে, কিন্তু এটা 1 কিন্তু পসিবল না। 8 আর 6 যোগ করলে হবে 14, মানে যেটা বললাম যে এই রেঞ্জে থাকবে। লব্ধির মান যদি 2 থেকে 14 এর মধ্যে থাকে তাহলে আমরা রেজাল্ট পাবো আর কি, মানে 2 থেকে 14 এর মধ্যেই লব্ধির রেজাল্টটা আসবে। সো 15 কি সম্ভব? না। 20 সম্ভব না। তো তাহলে 11 যেটা, এটা কিন্তু 2 আর 14 এর মধ্যে আছে। ওকে, গুড। দেখি এরকম আরেকটা প্রবলেম পাই কিনা। হ্যাঁ, আরেকটা আছে, দেখো এখানে বললো দুইটা দিক রাশির, মানে দুইটা ভেক্টর রাশির লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে 12 একক এবং সর্বনিম্ন মান 2 একক। রাশি দুইটির মান নির্ণয় করো। সো আমাদেরকে বলছে দুইটা ভেক্টর, একটা পি একটা কিউ, এই দুইটা ভেক্টরের যে সর্বোচ্চ মান সেটা হচ্ছে 12 এবং যে সর্বনিম্ন মান পি মাইনাস কিউ সেটা হচ্ছে 2। মনে করো দুইটা ভেক্টর আছে আর কি, যে দুইটা ভেক্টরের কথা যে বললো, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। তো সর্বোচ্চ মান মানে পি প্লাস কিউ, সর্বনিম্ন মান মানে পি মাইনাস কিউ। ধরে নিলাম এখানে পি বড়, তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে বলছে যে রাশি দুইটার মান কত হবে, মানে পি কত কিউ কত এটা বের করতে বলছে। তো তাহলে ভাই এটা তো সহজ, যদি আমি যোগ করি তাহলে আসছে হলো 2p সমান সমান 14, পি সমান সমান আসছে 7। আর যদি পি এর মান 7 বসাও তাহলে কিউ এর মান আসছে 5। 1 নাম্বার সমীকরণে যদি আমি পি সমান সমান 7 বসাই, এটা 1 নাম্বার সমীকরণ, এটা 2 নাম্বার সমীকরণ। তো তাহলে কিউ এর যে মান আসছে সেটা হচ্ছে 12 মাইনাস পি, 12 মাইনাস 7 সমান সমান 5 একক। এবং আরেকটা লেয়ারে অঙ্ক এখানে অ্যাড করে, সেটা বলে যে যদি এই যে পি আর কিউ এরা যদি পরস্পর এখন 90 ডিগ্রি কোণে কাজ করে তাহলে তাদের লব্ধি কত হবে। সো তাহলে বের করতে পারবা আশা করি। যদি এইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, একটা পি ভেক্টরের মান হচ্ছে 7 একক আর একটার মান হচ্ছে 5 একক, তো তাহলে এদের লব্ধির মান কত হবে? আর সমান সমান হচ্ছে স্কয়ার রুট অফ 7 স্কয়ার প্লাস 5 স্কয়ার। এবং যদি বলে যে অ্যাঙ্গেল কত হবে বের করো, আলফা, তাহলে কত হবে? tan আলফা সমান সমান হচ্ছে আমাদের এখানে 5/7। 5/7, সিম্পল। ঠিক আছে, আশা করি অ্যাঙ্গেল কত হবে এটাও বুঝতে পারছো। জাস্ট এই 5 কে এখানে নিয়ে একটা সমকোণী ত্রিভুজ বানাও, তারপরে tan আলফা সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 7, 5/7। ওকে, ভেরি গুড। সো অঙ্ক কিন্তু ভাই সহজ। আচ্ছা, এইখানে চলো এবার প্রথম যে ম্যাথটা দেখতেছিলাম সেটাতে একটু চলে যাই। প্রথম যে ম্যাথটা দেখছিলাম, হ্যাঁ, এখানে বললো, ও আচ্ছা এটা একদমই একই রকম অঙ্ক, এটা হোমওয়ার্ক করো, এটা একটু বাসায় প্র্যাকটিস করো ভাই। অঙ্ক কিন্তু সহজ। এটা যদি বলো যে ভাই অঙ্ক এটা কঠিন, এই অঙ্কটাই কিন্তু করালাম, জাস্ট ভিন্ন ডেটা দিয়ে এটা চেষ্টা করবা, উত্তর মিলানোর কিছু নাই, সহজ অঙ্ক। বৃহত্তম লব্ধি মানে ম্যাক্সিমাম ভ্যালু, ক্ষুদ্রতম লব্ধি মানে ওই যে পি মাইনাস কিউ। সো তাহলে আগে পি বের করবা, কিউ বের করবা, এরপরে তারা যদি 90 ডিগ্রি কোণে কাজ করে তাহলে লব্ধির মান কত হবে বের করবা। ঠিক আছে, অঙ্ক কিন্তু সহজ, সিম্পল। ওকে, গেল। এইবার আসো এটা একটা স্পেশাল প্রবলেম, এটা একটু দেখি কি বললো। চিত্রের ও এ ও বি ও সি ভেক্টরের লব্ধি নির্ণয় করো। এখানে বলছে ও এ ভেক্টর, ও বি একটা ভেক্টর, ও সি একটা ভেক্টর। একটু মনোযোগ দাও, এখন কেউ খাতায় তুলতে যাও না, আগে দেখো আমি কিভাবে পড়াচ্ছি। ও এ একটা ভেক্টর, ও বি একটা ভেক্টর, ও সি একটা ভেক্টর, এই তিনটা ভেক্টরের লব্ধি কত হবে সেটা আমাকে বের করতে বলছে। এবং আমাকে এটাও বলে দিছে যে এই ও আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে নাকি আর, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে বলতো এখানে ও এর যে মান,
ও বি এর যে মান আর ও সি এর যে মান দুইটা কি আলাদা না একই রকম? দুইটা সেম হবে, কিন্তু একই রকম হবে, রাইট? দুইটা কিন্তু সেম হবে, ভেরি গুড। তো তাহলে তোমরা অনেক স্মার্ট, মাশাআল্লাহ, ভেরি গুড। সো ও এ সমান সমান কিন্তু ও বি সমান সমান কিন্তু ও সি, তিনটা ভেক্টরের মান কিন্তু আর এর সমান, একই রকম। এবং বলতো কে বলতে পারবা ও এ এবং ও সি, চলো আমরা আগে এই দুইটা ভেক্টরের লব্ধি আগে বের করি। তিনটা ভেক্টরের লব্ধি যেহেতু বের করতে বলছে, তাই আমরা এটা সামনে আরো সুন্দর অনেক সিস্টেম শিখবো। কিন্তু আপাতত যেহেতু আমরা ওই যে অনেকগুলো ভেক্টরের লব্ধি এখনো শিখিনি, সেটা আস্তে 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 ডিফিকাল্টি বাড়াতে বাড়াতে আমরা যাব। কিন্তু আপাতত যা ইনফরমেশন আমরা জানি সেগুলো ইউজ করেই তিনটা ভেক্টরের লব্ধি বের করব। সেটা কিভাবে করব? সেটা হচ্ছে আমরা যে কোনো দুইটা ভেক্টরের আগে লব্ধি বের করে তার সাথে আরেকটা ভেক্টরের লব্ধি নির্ণয় করব। যেমন প্রথমে আগে দেখো ও এ এবং ও সি এই দুইটা ভেক্টরের লব্ধি আগে নেই। সো ও এ এবং ও সি ভেক্টরের লব্ধি, বলো তো দুইটা ভেক্টরের মান সমান, একটু আগেই তোমরা বলছো এটার মানও যা এটার মানও তাই। তাহলে বলো তো, মনে করো বি ভুলে যাও, বি বলে কিছু নাই। বলো তো ভাইয়া ও এ এবং ও সি এই দুইটা ভেক্টরের লব্ধির ডিরেকশনটা কোন দিক বরাবর থাকবে, কত কোণে থাকবে ও এর সাথে? 45। আবার বলছি দেখো, ও এ ভেক্টর এবং ও সি ভেক্টর দুইটার মান কিন্তু সমান। আমরা একটু আগে কি বলছি, মান সমান হলে লব্ধিটা কিন্তু মানে এদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। লব্ধিটা হচ্ছে মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। সো তাহলে এর মান যদি আর হয়, এর মানও যদি আর একক হয়, তাহলে এদের মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি ছিল। তাহলে এই দুইটার লব্ধিটা কি এই এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করে যাবে না? অর্থাৎ 45 ডিগ্রি কোণে থাকবে না? 45 ডিগ্রি কোণে থাকবে, রাইট? সো ও এ এবং ও সি এই ভেক্টরের লব্ধি আমি যদি বের করতে চাই যে কত হবে, সেটাকে আমি কি দিয়ে প্রকাশ করব? ধরো এটাকে আমি এক্স দিয়ে প্রকাশ করলাম যে ও এ এবং ও সি ভেক্টরের লব্ধি হচ্ছে এক্স। তাহলে এক্স সমান সমান লিখতে পারবো রুট ওভার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2 ইন্টু আর কজ 90 ডিগ্রি। সূত্র হিসেবে দেখছি আর কি, ও আর ও সি এর মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি, তাই না? আমরা তো এই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যে কোণটা নিয়ে কাজ করছি। সো ও এ এবং ও সি এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাই cos 90 এখানে দিলাম। সো এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে রুট ওভার 2 আর স্কোয়ার থাকলো, এবং এখানে cos 90 এর যে মান সেটা কিন্তু 0। সো তাহলে 2 আর স্কোয়ার যদি থাকে তাহলে আমাদের এক্স এর যে ভ্যালুটা আসছে সেটা কত হয়ে যাচ্ছে? আর রুট 2। এটা হচ্ছে আমাদের কার কার লব্ধি? ও এ এবং ও সি এর লব্ধিটা। এবং এটার দিকটা কোন দিকে? দিকটা কোন দিকে? দিক হচ্ছে দুইজনের মাঝামাঝি, ও এ এবং ও সি এর মাঝামাঝি। কারণ দুজনের মান যেহেতু সমান, লব্ধি কিন্তু কারোর কথা বেশি শুনবে না, দুজনের কথা সমানভাবে শুনবে, অর্থাৎ মাঝ বরাবর চলে যাবে। তো তাহলে দেখো এই মাঝ বরাবর এখন আমাদের এই যে এক্স এর যে দিকটা সেটা কিন্তু ও বি এর দিকেই, দিকটা কিন্তু ও বি এর দিকেই। তাহলে আমাকে কে বলতে পারবা, খুব মনোযোগ দিয়ে শোনো প্রশ্নটা, এক্স এর দিক আর ও বি এর দিক এদের মধ্যবর্তী কোণ কত বলো তো? এক্স এর দিক এবং ও বি এর দিক এদের মধ্যবর্তী কোণ কিন্তু ভাইয়া 0 ডিগ্রি। সুপার অসাম, ভেরি গুড। তাহলে যদি এটা 0 ডিগ্রি হয়, যদি এটা 0 ডিগ্রি হয়, তাহলে এখন আসো এক্স এবং ও বি এর লব্ধি বের করতে চাই। এক্স এবং ও বি এর লব্ধি, এর লব্ধির মান, লব্ধির মান এটা সমান সমান আসলে কত হবে? এটা সমান হবে হচ্ছে আমাদের ওই যে আর রুট 2 যেটা এক্স সেটা তো থাকবেই, এবং দুইটা যেহেতু একই দিকে, ওই যে মনে আছে একটু আগে বললাম একই দিকে থাকলে দুইটা সিম্পল যোগ হয়ে যায়। এদিকে 10 নিউটন বল কাজ করছে, একই দিকে 2 নিউটন বল কাজ করছে, তাহলে লব্ধি কি হয়ে যাবে? 10 যোগ 2। সো এখানেও একই জিনিস, যে লব্ধিটা এক্স যেটা সেটা যেদিকে কাজ করছে ওবিটাও একই দিকে কাজ করছে। তাহলে এক্স এবং ওবি এর লব্ধির মান হচ্ছে আর রুট 2 প্লাস হচ্ছে আর। তাহলে এখান থেকে আমাদের লব্ধির মান যেটা আসে সেটা আর কমন নিলে আসছে রুট ওভার 2 প্লাস 1, আর ইন্টু রুট ওভার 2 প্লাস 1। এবং দিকটা কোন দিকে? দিক হচ্ছে ওবি বরাবর।
আমার একটা টেন্ডেন্সি আমি তোমাকে একটু বলে রাখি, সেটা হচ্ছে আমি যখন খাতায় লিখি বা বোর্ডে যখন লিখছি তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু চাইলে এদিক থেকে শুরু করে তারপর আস্তে আস্তে এদিকে গিয়ে এভাবে লিখতে পারতাম, কিন্তু এক্ষেত্রে যেটা ঝামেলা হয় আমি যখন এই পাশে লেখা শেষ তারপর যখন এই পাশে লিখতে যাই আমার পিঠের কারণে তোমরা এই লেখাগুলো কিন্তু দেখো না। সো এই কারণে আমার টেকনিকটা একটু জেনে রাখো যে আমি সবসময় ডান পাশ থেকে লেখা শুরু করে তারপরে আস্তে 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 এদিকে যাই, যাতে করে ফুল বোর্ডটা তোমার কাছে ভিজিবল থাকে। ঠিক আছে? না আরেকবার বোঝানো লাগবে না, জাস্ট রেকর্ড দেখে নিবা। এরকম স্পেশাল টাইপের ম্যাথ প্রবলেম একই অঙ্ক যদি 3-4 বার করে দেখাই তাহলে কিন্তু আলটিমেটলি তোমার নতুন ম্যাথ পাওয়ার চান্স কমে যাচ্ছে। সো এই জন্য যা ম্যাথ দেখাবো সেগুলা রেকর্ডে থাকছে এগুলা, সো নিজে মাথায় চিন্তা করবা এবং তারপরে রেকর্ডের সলিউশনটা দেখে তারপর আবার করবা। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, এবার চলো, মানে আমি একটা কাজ করতে পারি, আর 5 মিনিট আছে ক্লাসের, সেই 5 মিনিটে আমি চাইলে এটাই আরেকবার রিভাইজ করতে পারি, যেটা আসলে আননেসেসারি, কারণ এটা অফলাইন ক্লাস না। একটু মোডালিটি থেকে বের হও। অফলাইনে ক্লাস করতে করতে তোমাদের মধ্যে একটা অভ্যাস তৈরি হয়ে গেছে, এটা আবার বুঝান, বুঝি নাই, আবার বুঝান, কিন্তু এটা অনলাইন ক্লাস। তো যা আমার প্রত্যেকটা মুখের বাণী কিন্তু বা মুখের কথা সেগুলো কিন্তু রেকর্ডেড আছে, এটা তুমি চাইলে পরে 1 কোটি বার শুনতে পারবা, তার থেকেও বেশি শুনতে পারবা। তো তাহলে এটা বোকামি তোমাদের জন্যই যে আবার বুঝান আবার বুঝান এগুলো বলা। সো এই কাজগুলো আর করবা না সামনে থেকে। যখন দেখবা যে না ঠিক আছে ভাইয়া পড়াই ফেলছে, ওকে এটা বুঝবো ইনশাল্লাহ, সামনের টপিকে চলে যাই, তাহলে আমরা আরো বেশি ইয়া করতে পারবো আর কি। রাইট, নেক্সটে যাই। থ্যাংক ইউ। সো দেখো এই যে এই স্পেশাল প্রবলেমে কিন্তু আসতেই পারতাম না যদি ইয়াতে যাইতাম। দেখো আরেকটা প্রবলেম দেখে ফেলি, এগুলো সবগুলা খুব গুরুত্বপূর্ণ, ইভেন অ্যাডমিশনের টেস্টেও কিন্তু এরকম টাইপের প্রবলেম গুলা থাকে। ঠিক আছে? ওকে স্যার আপনি অ্যাংরি কেন? না না অ্যাংরি না, আমি আজকে টানা পড়ানোর মধ্যে আছি এবং হচ্ছে আসলে একটু মাথা ব্যথা প্রচন্ড, তো এই জন্য হচ্ছে ধরো, আর আজকে কন্টেন্ট অনেক, তো এই জন্য হাসি ঠাট্টা করে দেখা যেত যে কন্টেন্ট আসলে শেষ করতে পারতাম না, ওইটা আসলে একটু সমস্যা হয়ে যেত। ওকে সো দেখো চিত্রে ও এ এবং ও বি এর লব্ধি হচ্ছে ও এ এর উপর লম্ব। নেক্সট ক্লাস থেকে আবার হবে, চিন্তা করুন, একটু সুস্থ হয়ে দাও, কারণ টানা 2 দিন ফ্যান্টাসিতে প্রোগ্রাম করার পরে শরীরটা খারাপ হয়ে গেছে। তো সামনের রোববার আবার ইনশাল্লাহ চিল হবে। ঠিক আছে? ওকে, দেখো চিত্রে ও এ এবং ও বি এর লব্ধি ও এ এর উপর লম্ব। সো এ ও বি কোণ কত এটা বের করতে বলছে, ফ্যান্টাস্টিক একটা অঙ্ক, ফ্যান্টাস্টিক। দেখো ও এ এবং ও বি এই দুইটা এর যে লব্ধিটা সেটা বলছে ও এ এর সাথে নাকি লম্ব। কি অসাধারণ অঙ্ক! ও এ এবং ও বি এই যে দুইটা ভেক্টর, একটা 4 মিটার একটা হচ্ছে 6 মিটার, যদিও এখানে ছবিটা একটু অসুন্দর কারণ 4 মিটারের সাইজ মনে হচ্ছে বড়, 6 মিটার বড়, ছোট ছোট, এটা আসলে হওয়া উচিত না, যাই হোক ধরে নাও এটা 4 মিটার এটা 6 মিটার, এদের মধ্যবর্তী কোণ থিটা কত বের করতে বলছে। আমাকে এটা জানাই দিছে খালি যে ভাই দেখো আমাদের এই যে লব্ধিটা সেটা সেটা ও এর সাথে, ও এর সাথে লব্ধিটা হচ্ছে 90 ডিগ্রি কোণ করে আছে। তার মানে বলো তো এইটা কি আসলে থিটা না আলফা? 90 ডিগ্রি কোণ এটা কি দেওয়া? এটা কি থিটা দেওয়া না আলফা দেওয়া? এইটা আলফা দেওয়া। সুপার, ভেরি গুড। সো আলফাটা কি বস? আলফাটা হচ্ছে আমাদের লব্ধির কোণ যে কোনো একটা ভেক্টরের সাথে। ঠিক আছে? ওকে সো তাহলে এবার দেখো যে আমরা ও এ এবং ও বি এর লব্ধি ও এর উপর লম্ব, সো এ ও বি কত এটা বের করতে বলছে, এ ও বি কত এটা বের করতে বলছে। সো তাইলে আমরা এখানে কি করতে পারি, আসলে কি নিয়ে আলাপ করব, কিভাবে এটা আগাবো? সেটা আগানোর জন্য সবচেয়ে স্মার্ট অ্যাপ্রোচ হচ্ছে, দেখো যেহেতু থিটা বের করতে বলছে এবং আলফা দেওয়া আছে, তাহলে আমরা tan আলফার ফর্মুলাতে যাই আগে, দেখি না কি হয়। tan আলফার সূত্রটা কি ছিল? tan আলফা সমান সমান ছিল যার সাথে আলফা কোনটা সেটাকে আমরা নিচে একা একা রাখতাম এবং অন্যটা হচ্ছে কিউ সাইন পি আর কিউ এর মধ্যবর্তী কোণ থিটা প্লাস কিউ কজ পি আর কিউ এর মধ্যবর্তী কোণ থিটা। ওকে সো tan আলফা এখানে আমরা কি বসাবো? আলফার মান দেওয়া আছে tan 90 ডিগ্রি। 90 ডিগ্রি এটা কার সাথে? ও এর সাথে, অর্থাৎ 4 এর সাথে। আর উপরে লিখবো 6 সাইন থিটা প্লাস হচ্ছে 6 কস থিটা, তাই তো? তো তাহলে tan 90 এর মানটা কত? দেখো tan 90 এর মান কিন্তু 1/0 বা অসংজ্ঞায়িত আমরা বলতে পারি। সো যদি 1/0 হয় তাহলে কিন্তু এই 0 এর সাথে 6 সাইন থিটা গুণ হয়ে 0 হয়ে যাবে, 4 প্লাস 6 কস থিটা যেটা সেটা আসবে। 4 প্লাস 6 কস থিটা, এইটার সাথে 1 কে গুণ দিছি আর 6 সাইন থিটার সাথে 0 কে গুণ দিলে কত হয়ে যাবে? সেটা 0 হয়ে যাবে। তাহলে দেখো cos থিটা সমান সমান কি হবে? -4/6। সুতরাং থিটা সমান সমান হচ্ছে cos ইনভার্স -2/3। আশা করি বুঝছো, 4/6 কে কাটাকাটি করলে 2/3 হয়। সো তাহলে এটা কিন্তু আমাদের রেজাল্ট। ঠিক আছে? অসাম, জোস। সো তাহলে এই পর্যন্ত অঙ্কগুলো থাকলো।
তোমাদের জন্য এটা একটা হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি। দুটি ভেক্টরের মান দেওয়া আছে, একটা হচ্ছে 3 একক এবং একটা দেওয়া আছে 4 একক। সো বলছে ভেক্টর দুটির অভ্যন্তরীণ কোণ কত হবে যখন তাদের লব্ধির মান হবে 1 একক, লব্ধির মান হবে 5 একক, লব্ধির মান হবে 7 একক। এটা হোমওয়ার্ক থাকলো। প্রবলেমটা কি আশা করি সবাই বুঝতে পেরেছো। এখানে বললো পি এর মান ধরো দেওয়া আছে 3 একক, কিউ এর মান ধরো দেওয়া আছে 4 একক, ঠিক আছে। সো তাহলে অভ্যন্তরীণ কোণ কত হবে যখন লব্ধি 1। তো সো আমরা যদি 1 নাম্বার প্রশ্নের দিকে আগে তাকাই, তখন বলছে আর এর মান যখন 1 তখন তোমার থিটার মান কত বের করো। সো তাহলে আমরা কি করব, আর সমান সমান হচ্ছে √ওভার পি এর মান বসাবো, কিউ এর মান বসাবো, প্লাস 2pq cos কত বসাবো, দুইটার মধ্যবর্তী কোণ থিটা, এটাই বের করতে হবে। সো আর এর মান 1 বসাবো, তারপরে হচ্ছে পি এর মান বসাবো 3 স্কয়ার, কিউ এর মান বসাবো 4 স্কয়ার, প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4 cos থিটা। সো এখান থেকে আমরা থিটার মান কত আসে সেটা বের করে নিব। একইভাবে 2 নাম্বারের জন্য আর এর মান 5 বসাবা, 3 নাম্বার অঙ্কের জন্য আর এর মানটা 7 বসায় দেখবা থিটার মান কত আসে। সো ইজি, কিন্তু একদম 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 সহজ। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আর যে হোমওয়ার্কগুলো দিলাম একটু বাসায় প্র্যাকটিস করো। ক্লাসটা অবশ্যই দেখো, একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যে যখন তুমি ক্লাস শেষ করছো তখন সাথে সাথে কিন্তু বইটা রেখে দিবা না, বা যখন ক্লাস শেষ করছো সাথে সাথে যেই খাতায় তুমি নোট লিখছো সেটা কিন্তু বন্ধ করে উঠে চলে যাবা না। তোমার কাজ হচ্ছে ক্লাস শেষ করার পরে 10টা মিনিট হাতে সময় নিয়ে খাতায় তুমি যেইটুকু জিনিস একটু নোট করছো সেটা সাথে সাথে একবার রিভাইজ করা। এই রিভিশনটা দিলে যেটা হবে, অনেক দিন পর্যন্ত মনে থাকবে। কিন্তু আমরা তো ভুলে যাই খুব তাড়াতাড়ি। সো অনেকদিন পর্যন্ত মনে রাখার এই টেকনিকটা ইউজ করলে কিন্তু তোমার জন্য খুব ভালো। যে ভুলে না যাওয়ার একটা বড় কারণ হচ্ছে বারবার রিভিশন দেওয়া। সো বারবার রিভিশন দিতে থাকতে হবে, এবং এটা সবসময় প্রত্যেকটা ক্লাসের শেষে করবা। ক্লাস শেষ হলো, ওই ক্লাসে যা কিছু পড়েছো সেটা একবার পুরাটা প্রথম থেকে একবার রিভাইজ করো। ভাইয়া কি কি বলছিল এখানে, কি কি বলছিল, কি কি বলছিল। যখনই বলনে হচ্ছে আহা এটা কি বলছে ভুলে গেছি, তখন পিডিএফটা দেখো, বা তখন হচ্ছে আমাদের হলো এই রেকর্ড ক্লাসটা আরেকবার দেখো। সো থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।